হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানতে এ টু জেড। সো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, আমার বিশ্বাস অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো। অনেকের হয়তো পরীক্ষাটা সেভাবে ভালো হয়নি বা মনে করতেছো যে আরো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। সো তাদের জন্য সবচেয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে আসন সংখ্যা কিন্তু অনেক বেশি। তুমি যদি মানবিকের হও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সবচেয়ে বেশি আসন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর সেক্ষেত্রে তোমার প্রায় আসন আছে প্রায় 1200 এর মতো। আর তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও বা বাণিজ্যের স্টুডেন্ট হও, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পরীক্ষা দিতে চাও, সবার জন্যই কিন্তু এই একটি ইউনিট খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যার কেউ নাই তার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে। সো অল্প একটু পরিশ্রম করেই কিন্তু যেই প্রস্তুতি আমরা নিয়েছি, এবং বিশেষ করে যারা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। প্রশ্ন তুলনামূলক ইজি হয়। সবকিছু মিলিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে তোমার জন্য একটা লাকি চান্স। সো কেন এই সুযোগটা আমরা মিস করব? হতে পারে তুমি হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো, কিন্তু তোমার পজিশন একটু পিছিয়ে আসছে, বা তুমি যেই সাবজেক্টটা চাও, আইন বা ইংরেজি বা অর্থনীতি, সেটা হয়তো তুমি পেলে না, বা তুমি সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেতে পারো। সো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য আজকের এই জিকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি আজকে দেখাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন সচরাচর আসে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিন্তু একটু তুলনামূলক অন্যান্য দিনের যে আগে যে প্রশ্ন প্যাটার্ন ছিল, সেই প্রশ্ন প্যাটার্ন বাইরে গিয়ে একটু প্রশ্নটা হয়েছে, ঠিক আছে। আগে কিন্তু প্রায় অ্যাটলিস্ট 50% প্রশ্ন কিন্তু রিপিটেড প্রশ্ন থাকতো বা এক্সপেক্ট করা যাইতো। তো এই বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু একটু বেশি ইউনিক হয়ে গেছে। আর সেক্ষেত্রে জাহাঙ্গীরনগরের প্রশ্ন তো তোমরা দেখছোই। তো এই বছর এতটুকু আমরা বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু সচরাচর একটু ইজি হয়। এবং এতদিন আমরা যেই প্রিপারেশন নিছি, যেমন জাহাঙ্গীরনগরের জন্য একটু ইউনিক প্রিপারেশন নেওয়া লাগে, তারপরে বিউপির জন্য আবার ইংলিশে পড়া লাগে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এমন কিছুই না। তুমি এতদিন যা পড়ছো সেগুলাই আর একটু ভালো মতো দেখে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা পূর্ণ হতে পারে, ঠিক আছে। যেহেতু আসনও অনেকগুলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে মানবিকের সবচেয়ে বেশি আসন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং যারা বিজ্ঞান বা বাণিজ্য সবার জন্যই কিন্তু এখানে অনেক অনেক বেশি আসন আছে। তো সেক্ষেত্রে চলো সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করে দেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আমরা এই ক্লাসটা করব। যারা শুধু রাজশাহী না, যারা চট্টগ্রামে পরীক্ষা দিবে, তাদের কিন্তু সেম, তাদের জন্য ঠিক কাছাকাছি রাজশাহী এবং চট্টগ্রাম, তাদের জন্য কিন্তু ঠিক কাছাকাছি কোশ্চেন প্যাটার্ন থাকে। সো আমি প্রথমে একটু দেখায় দেই তোমাদেরকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পড়বো, ঠিক আছে। তুমি যদি জাস্ট বিগত বছরের কোশ্চেনটা অ্যানালাইসিস করো, জাস্ট বিগত বছরের কোশ্চেনটা অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এইগুলা থেকে বেশি আসে, ঠিক আছে। এখানে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং সাম্প্রতিক একটু কম থাকে, তবে বলা যায় না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে সাম্প্রতিক আসতো 4 থেকে 5টা, এখন সাম্প্রতিক দিয়েছে অনেক বেশি। সো কোশ্চেন প্যাটার্ন এইবার থেকে হয়তো চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে, বাট আমরা এমন ভাবে প্রিপারেশন নিয়ে রাখবো যাতে আমাদের যেভাবেই প্রশ্ন হোক অ্যাটলিস্ট মিস না হয়। হ্যাঁ, যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু এগুলো ফলো করতে হবে। দেখো, প্রথমে আমরা দেখি প্রাচীন বাংলার ইতিহাস থেকে 1947, এখানে 2টা প্রশ্ন আসছিল, ঠিক আছে। প্রাচীন বাংলার ইতিহাস বলতে কোনটা? এখানে মুসলিম শাসন থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকে, মুসলিম শাসন থেকে প্রশ্ন থাকে। তারপরে হচ্ছে তোমার জনপদ থেকে প্রশ্ন আছে, বিশেষ করে রাজশাহী এবং যে পুন্ড্র এবং বরেন্দ্র, যেখানে রাজশাহী পড়ছে, সেখান থেকে একটা প্রশ্ন আসে। সো এই যে প্রাচীন বাংলার দেশ, তারপর হচ্ছে তোমার যে ইউরোপীয়দের আগমন, সেখান থেকে একটা প্রশ্ন থাকে, ইংরেজ শাসন, ঠিক আছে। তো এগুলো আমি দেখাই দিব। তারপর আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি ভূমিকা আছে, সেই সব জায়গা থেকে কিন্তু রাজশাহীতে প্রশ্ন হয়। তারপর দেখো বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি, বাংলাদেশের যেই জায়গায় সবচেয়ে বেশি কৃষ্টি সংস্কৃতি নিয়ে প্রশ্ন হয় সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং সেখানে কিন্তু প্রতি বছরই 1 থেকে 2টা প্রশ্ন থাকে। এই লেখাটা কে লেখছে, এই রচনাটা, তুমি এই জায়গায় দেখবা যে বাংলা সাহিত্যের যে বিভিন্ন বইয়ের নাম, সেগুলো এবং বিভিন্ন লেখক, বাংলা সাহিত্যের লেখকদের বিভিন্ন প্রকাশনা কিন্তু এই জিকেতে চলে আসে, অর্থাৎ যেটা বাংলায় আসার কথা সেগুলো কিন্তু জিকেতে চলে আসে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ দেশ পরিচিতি, অর্থাৎ বিভিন্ন দেশ, যেমন হইতে পারে সেটা ফিলিস্তিন, হইতে পারে সেটা রাশিয়া, হইতে পারে সেটা আমেরিকা, যে কোনো একটা কিছু নিয়ে প্রশ্ন কিন্তু থাকে। তারপরে হচ্ছে জাতিপুঞ্জ, জাতিসংঘ থেকে একটা প্রশ্ন মাস থাকে, যদি সেটা সাম্প্রতিক কিছু হয় তাহলে তো অবশ্যই আসার কথা। তারপরে পরিবেশ সংগঠন, এখানে একটা থাকবে, যেমন পরিবেশ দিবস কবে, পরিবেশ সংগঠন কোনটা, তারপর হচ্ছে গ্রিন পিস, এটা কি ধরনের সংগঠন, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসতে দেখা যায়। তারপর আইনসভা, রাজধানী, উপনিবেশ থেকে এখন সব জায়গায় প্রশ্ন কম,
বাট রাজশাহীতে তাও আসতে পারে, এটা চান্স 50-50 বাট আসে। তারপরে দেখতে পাচ্ছ গণমাধ্যম থেকে একটা প্রশ্ন আসে, বিখ্যাত ব্যক্তি উক্তি থেকে একটা প্রশ্ন আসে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিছুদিন আগে বিসিএস এ আসছিল, এই জায়গা থেকে বিখ্যাত ব্যক্তি উক্তি থেকে কিন্তু প্রশ্ন থাকে। পদক ও পুরস্কার থেকে একটা, যেমন স্বাধীনতা পদক এবং হচ্ছে তোমার হচ্ছে যে স্বাধীনতা পুরস্কার এবং হচ্ছে তোমার যে 21শে পদক, এই দুইটা থেকে এখন আসার সম্ভাবনা বেশি, অথবা তোমার অস্কার, নোবেল পুরস্কার এগুলো তো আছেই। তারপরে হচ্ছে বিভিন্ন তত্ত্বের জনক আবিষ্কার, এই জায়গা থেকে রাজশাহী সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন তোমার আসতে পারে রিক্টার স্কেল নিয়ে আসতে পারে, তারপর হচ্ছে তোমার ফ্যাদোমিটার, ব্যারোমিটার এগুলো নিয়ে আসতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে তোমার রেশম পোকার যেই কালচার, এটাকে কি বলা হয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপর বিভিন্ন মতবাদ পরিভাষা, কূটনৈতিক শব্দ থেকে আসে। তথ্য প্রযুক্তি, এই জায়গায় তথ্য প্রযুক্তিটা নর্মালি বই থেকে আসে না, এখানে তথ্য প্রযুক্তি হয় তোমার যেমন ইউটিউবের জনককে, তারপর হচ্ছে তোমার ধরো এই যে কি আছে আরো যেগুলো আছে স্যাটেলাইট ট্যাটেলাইট বা এই ধরনের জিনিসগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ গণিত, গণিত থেকে এখানে একটা বা দুইটা প্রশ্ন থাকে। এখানে ম্যাথ, যেহেতু সায়েন্সও এখানে পরীক্ষা দেয়, তাই এখানে কিন্তু ম্যাথ থেকে একটা প্রশ্ন আসে। তারপর দেখতে পাচ্ছ খেলাধুলা থেকে দুইটা প্রশ্ন থাকে। এটা খেলাধুলাটা তোমার সাম্প্রতিক একটা আসতে পারে, আবার বেসিক একটা আসতে পারে। এবং সাম্প্রতিক দেখতে পাচ্ছ 4টা, গত বছর 4টা ছিল সাম্প্রতিক, এই বছর হয়তো আরো বেশি আসবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন অলরেডি করে ফেলছে। এবার যারা বিউপিতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি বলে রাখি, বিউপিতে এবার সাম্প্রতিক অনেক বেশি আসবে, এটা মাথায় রেখো। বিউপিতে বিশেষ করে কোনটায় জানো, বিউপির যেটা এফ এফ ট্রিপল এস যেটা, হ্যাঁ এফ ট্রিপল এস যেটা সোশ্যাল সায়েন্স, সেখানে এবার সাম্প্রতিক বেশি আসবে, সবসময় আসে বাট এবার আরো বেশি আসবে। কারণ আমরা দেখি বিউপি সবসময় ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করে, সেক্ষেত্রে দেখবা ঢাকা ইউনিভার্সিটি যেহেতু এবার বেশি দিছে, বিউপি আরো বেশি দিবে, ঠিক আছে। আর এফ এ ডাবল এস যেটা, সেটা একটু কম হবে। তো দেখতে পাচ্ছ সাম্প্রতিক এবার একটু সবাই ভালো করে পড়ে যাবা, কারণ সাম্প্রতিক এই বছর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখনই যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কি প্রশ্ন আসে আমি তোমাদের এখনই, যেহেতু প্রায় 145 স্টুডেন্ট আসতো, সবাইকে আমি আজকে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমি তোমাদের অনেকগুলো হচ্ছে ক্লাস নিব, শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফোকাস করে কিছু ক্লাস নিব। বিউপির জন্য সবসময় আমাদের এই পেজে ক্লাস হয়, এবং গুচ্ছের জন্য তো অবশ্যই হবে। আর যারা বিউপি অ্যাসপারেন্ট আসো, যারা বিউপি নিয়ে চিন্তা ভাবনা করতেছো, তোমরা আমাদের বিউপি কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। একদম আমাদের রেকর্ড ক্লাস প্লাস লাইভ ক্লাস দুইটা, এবং এক্সাম ব্যাচ সহ মাত্র 700 টাকায়, 699 টাকায়, 700 টাকায় মাত্র সবগুলো পেয়ে যাচ্ছ। আর আমাদের কিন্তু রাজশাহী কোর্সে ভর্তি চলতেছে। সো চলো আমরা শুরু করে দিই। এই যে তুমি দেখতে পাচ্ছ, এখানে আমরা হচ্ছে বিগত বছরের কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়েছে, এইটার একটা অ্যানালাইসিস কিন্তু তোমাদের করে দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা যারা ক্লাসটা শেয়ার করবা, তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। এখানে বিগত বছর কেমন প্রশ্ন হয় এগুলা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এইটার করেই, এইটা থেকে অ্যানালাইসিস করেই কিন্তু আমরা তোমাদের পড়াবো, ঠিক আছে। ওকে, তারপরে আসো আমরা একদম কিছু কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার মতো কিছু কোশ্চেন আমরা সলভ করে ফেলি, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি যে বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল সবচাইতে প্রাচীন। এই ধরনের প্রশ্ন রাজশাহীতে সবসময় একটু বেশি হয়, ঠিক আছে। তাইলে এটা একটু অ্যান্সার করে ফেলো তো সবাই। এইখান থেকে আমি একটা প্রশ্ন এখানে আছে, কিন্তু আমি তোমাদের এইটা থেকে আরো বেশি হচ্ছে কিছু তথ্য দিব, ঠিক আছে। তো সবাই অ্যান্সার করো যে বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল সবচাইতে বেশি, সবচাইতে প্রাচীন বলছে। এখানে অনেকগুলো প্রশ্নই হইতে পারে, যদি তোমরা অ্যান্সারটা দাও আমি তোমাদের একটু বলে ফেলি যে বাংলাদেশে তুমি যদি দেখো, বাংলাদেশে ভূপ্রাকৃতিক অঞ্চল কিন্তু 3 ভাগে, 3 রকম। কয় রকম? 3 রকম। আমি সংক্ষেপে একটা দিয়ে অনেকগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে তোমার টারশিয়ারি, তারপরে হচ্ছে তুমি দেখতে পাবা 2 নাম্বার হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান, প্লাইস্টোসিন কালের সোপান, এবং 3 নাম্বারে দেখতে পাবা সমভূমি। জাস্ট 1 মিনিটে আমরা এগুলো সলভ করে ফেলবো, ঠিক আছে। তোমাদের অ্যান্সারটা আমি একটু দেখি। তোমরা বলছো ভাইয়া বি, তুষ্টি রানী দাস, এমএসসি তানিয়া, লিমা আক্তার, আফিয়া মোহতারা বলছে বি, ফারজানা স্নেহা, ফজলা তুনেশা, আলিশা আহসান, নাইমুল হাসান তনি, ফারজানা খাতুন সবাই বলছে বি। ওকে, তাহলে তোমরা বলছো টারশিয়ারি যুগ, টারশিয়ারি পাহাড়। এবার আমি তোমাদের বলি, জাস্ট একটু মাথা খাটিয়ে শোনো যে এই যে টারশিয়ারি পাহাড়, মনে রাখবা এটা প্রায় 66 মিলিয়ন বছর বলা হয়, আবার 1 কোটি বছরও বলা হয়। প্রায় সবচেয়ে প্রাচীন, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, কারণ এইটা হচ্ছে তোমার প্রায় আমরা ধরলাম 1 কোটি বছর পূর্বে। এটা কখন আবিষ্কার হয়েছে? যখন তোমার হিমালয় পাহাড়টা যখন উদিত হয়েছে। এটা হিমালয় পাহাড়টা যখন উঠছে, ভূমিকম্পের কারণে তো প্লেটগুলা
চাপের কারণেই তো এটা উপরে উঠে, তাই না? এই পাহাড়গুলো হইছে। তো এই ভূমিকম্পে তোমার হচ্ছে এই যে হিমালয়, তারপর হচ্ছে তোমার এই যে আরাকান পাহাড়ের যে বড় বড় পাহাড়গুলা, এই পাহাড়গুলা হচ্ছে সব সময় এই পাহাড়গুলা যখন উদিত হইছে তখনই কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়গুলা উদিত হইছে। টারশিয়ারি যুগের পাহাড় কোন কোন জায়গাগুলা মনে রাখবা, এখানে চট্টগ্রাম মানে পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে সিলেট, এটা মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট, এই দুইটা হচ্ছে মেনলি, সিলেট বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম, এই দুইটা মেনলি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় এবং সবচেয়ে প্রাচীন, যেহেতু আমি বললাম প্রায় 1 কোটি বছর পূর্বে। এইবার আসো প্লাইস্টোসিন কালের সোপান, এটা বলা হয় 25,000 বছর পূর্বে আবিষ্কৃত হয়েছে, তার মানে 1 কোটি বছর আগে না, এটা সবচেয়ে প্রাচীন হয় না? আর প্লাইস্টোসিন কালের সোপান 25,000 বছর পূর্বে হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে আবার তোমার 3টা জায়গা, এটা হচ্ছে তোমার 3টা জায়গা। কি কি? প্রথমত হচ্ছে তোমার ওই যে আমরা বলি না টাঙ্গাইলের মধুপুর, তারপর হচ্ছে গাজীপুর আছে, টাঙ্গাইল আছে, তারপর হচ্ছে তোমার কুমিল্লা লালমাই পাহাড় আছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই যে বরেন্দ্র রাজশাহী ওই সাইডে যেই জায়গাটা আছে, বগুড়া দিনাজপুর রংপুর রাজশাহী, ওটাকে বলা হয় বরেন্দ্র। একটা হচ্ছে বরেন্দ্র যেটাকে আমরা বলি BDRR, বগুড়া দিনাজপুর রংপুর রাজশাহী। তারপর আরেকটা হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড়, যেটা হচ্ছে আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার, 34 বর্গ কিলোমিটার। আরেকটা হচ্ছে তোমার মধুপুরের গড় আছে টাঙ্গাইলের, তারপর হচ্ছে গাজীপুরের ভাওয়ালের গড় আছে, ঠিক আছে, মধুপুর এবং ভাওয়ালের গড়, তাইলে ওইগুলো আছে, ঠিক আছে। তাইলে এই যে এবং ময়মনসিংহের কিছু অঞ্চল আছে, এইটা হচ্ছে আমাদের এই প্লাইস্টোসিন কালের সোপান। আর সমভূমি কোনটা? সমভূমি হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার কত পার্সেন্ট? 12%। দেখো এই যে টারশিয়ারি যুগের পাহাড়, এটা হচ্ছে 12%, আর প্লাইস্টোসিন কালের সোপান হচ্ছে 8%। তাহলে বাকি থাকে কত? 12 আর 8 20%, বাকি থাকে কত? 80%। তার মানে এই সমভূমি হচ্ছে 80%, অর্থাৎ আমরা যে জায়গাগুলোতে বসবাস করি এটাকে বলা হয় সমভূমি। এই সমভূমিতে 80% জায়গা, ঠিক আছে। পাহাড় দুইটা হচ্ছে তোমার কত পার্সেন্ট? প্রায় 20%, আর বাকি হচ্ছে 80%। তার মানে প্রশ্নটা এখানে বলা হয়েছে প্রাচীন কোনটা, তাইলে প্রাচীন আমরা পাইছি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, কারণ এটা প্রায় 1 কোটি বছর পূর্বে হয়েছে। এবার যদি কোশ্চেনটা আমি একটু ঘুরিয়ে দিয়ে বলি যে বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল সবচাইতে বেশি, এবার কি উত্তর দিবা বলো দেখি, তোমাদের অ্যান্সার দেখি আমি। এইবার তোমরা কি উত্তর দিবা যে বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল সবচাইতে বেশি? হ্যাঁ, তোমরা সবাই অ্যান্সার দিছো, আমি খুব খুশি হব তোমরা যদি সবাই ক্লাসটা শেয়ার করে রাখো। সবাই ক্লাসটা শেয়ার করে রাখলে আমি খুব খুশি হব। ওকে, হ্যাঁ, আমি তোমাদের জন্য আবার বলতেছি, তোমাদের জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেকগুলো ক্লাস নিব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল সাম্প্রতিক মিলিয়ে, অর্থাৎ তোমাদের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য থাকবো। ওকে, আচ্ছা, ওকে ওকে, টারশিয়ারি পাহাড়, টারশিয়ারি খ ক, হ্যাঁ তোমরা বলছো খ, ওকে, সেটা তো আমি দেখলাম। আচ্ছা, যদি বলা হয় তাহলে বেশি, তাহলে হবে কি সমভূমি, কারণ সমভূমি প্রায় 80%, সমভূমি হচ্ছে প্রায় 80%। ওকে, তাহলে এটা আমাদের শেষ, এই প্রশ্নের অ্যানালাইসিস আমাদের শেষ। এইবার আমরা দেখব পরের প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্ন। বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? এখানে এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। এটা আগে অনেক বেশি আসতো, এখন একটু সম্প্রতি এই প্রশ্নটা একটু কম আসে, বাট তারপরেও বলা যায় না কখন চলে আসতে পারে। বাট আমি তোমাদের এইটা ছাড়া নদী সম্পর্কে আরো কিছু তথ্য দিই, তোমরা এটার অ্যান্সারটা দিতে থাকো। এই প্রশ্নটা আসতে পারে, বাংলাদেশের সবচেয়ে বেশি দীর্ঘতম নদী কোনটা? বাংলাদেশের সবচেয়ে বেশি দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। তারপরে হচ্ছে তোমার সবচেয়ে বেশি পথ অতিক্রম করছে কোনটা? বাংলাদেশের যে নদীটি বেশি পথ অতিক্রম করে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে হচ্ছে বৃহত্তম, গভীরতম, এবং হচ্ছে নাব্যতম। এই 4টাই যদি বলে তাহলে সেটা হবে মেঘনা। আরেকটা আছে, সবচেয়ে বেশি চর কোন নদীতে? সবচেয়ে বেশি চর হচ্ছে যমুনা নদীতে। এবং আরেকটা প্রশ্ন আছে যে সবচেয়ে বেশি খরস্রোতা নদী কোনটি? খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। এবং এই বছর যেহেতু ভূমিকম্প নিয়ে খুব বড় একটা ভূমিকম্প নিয়ে আমরা খুব অনেক বেশি একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই জন্য এবার একটা প্রশ্ন হইতে পারে যে বাংলাদেশের কোন নদীটি ভূমিকম্পের কারণে একটা প্রধান নদী হিসেবে গড়ে ওঠে, সেটা কোনটা? সেটা আমরা জানি 1787 সালে পুরাতন যে ব্রহ্মপুত্র, মানে আগে যে ব্রহ্মপুত্র নদীটা ছিল সেই তিব্বত থেকে আসছে,
বাংলাদেশে সবচেয়ে বেশি বেশি পথ অতিক্রম করে আসছে, সেই নদীটা 1727 সালে জামালপুরের দেওয়ানগঞ্জে একটা নতুন স্রোতধারা সৃষ্টি করে। আর সেইটার নাম কি হয়? সেটার নাম হয় যমুনা। এবং এই জন্য এটাকে বলা হয় মানে হচ্ছে নবীনতম নদী বলা হয় যমুনা। ঠিক আছে, দেওয়ানগঞ্জ এটাকে বলা হয়, এটা হচ্ছে যমুনা নদীটা ভূমিকম্পের কারণে 1727 সালে কি হয়, মানে এত ভূমিকম্প হয় যে এটার মেন যে নদী, সেই নদী দিয়ে তোমার হচ্ছে পানি যেতে না পেরে, মানে স্রোতটা অনেক বেশি আসছে, এটা আরেকটা নতুন গতি দ্বারা সৃষ্টি করছে। আর সেটাকে বলা হয় যমুনা নদী। সেটাকে কি বলা হয়? যমুনা নদী। ওকে, হ্যাঁ। এটা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। রাজশাহী, চট্টগ্রাম, বিউপি সবার জন্যই কাজে দিবে, বাট রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছের জন্য যারা আসো তোমরা পড়তে পারো। আর জগন্নাথ তো অবশ্যই, পাশাপাশি সিলেট, সবাই এটা পড়তে পারে। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে এইটা আমাদের শেষ। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে এটা কি বলছো, যে অ্যান্সার কি দিছো, যে বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র? হ্যাঁ, এটা জানো, হালদা। এটা হচ্ছে হালদা। পাশাপাশি তোমরা এটাও জানতে পারো যে এই হালদা নদী, এটা কিন্তু বাংলাদেশি উৎপত্তি এবং বাংলাদেশি শেষ। এটা অনেকবার প্রশ্ন পরীক্ষায় আসে যে বাংলাদেশি উৎপত্তি এবং বাংলাদেশি শেষ, এটা কোন নদী, সেই নদী কোনটা? সেটা হচ্ছে হালদা। হালদা না থাকলে তোমরা অনেক সময় অপশনে মাতামুহুরী থাকে না, সাঙ্গু থাকে, সেক্ষেত্রে তোমরা সাঙ্গু দিতে পারো। বাট যদি অপশনে মাতামুহুরী থাকে তাহলে অবশ্যই মাতামুহুরী দিবে। ঠিক আছে, অবশ্যই মাতামুহুরী দিবে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এইবার এখানে আমরা নদী সম্পর্কে অনেক কিছু পড়ে ফেললাম। তারপর এটাও আসতে পারে যে ওই যে রাজশাহীর দিক দিয়ে আমরা জানি যে এই যে চাপাই নবাবগঞ্জ দিয়ে যে নদীটা আসছে, একটা নদী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে এবং সেটা বাংলাদেশে প্রবেশ করে। সেটা কোনটা? সেটা হচ্ছে পদ্মা নদী, যেটা ভারতে গঙ্গা নদী নামে পরিচিত। তাহলে চাপাই নবাবগঞ্জ কোন বিভাগের মধ্যে? রাজশাহী বিভাগের মধ্যে। এই জন্য কিন্তু সেটা আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটু দেখবা। ওকে, তারপরে আসো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। বাংলাদেশের উষ্ণ জলের ঝর্ণা ধারা অবস্থিত কোথায়? এটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021 সালের প্রশ্নে আসছে। বাংলাদেশে উষ্ণ জলের ঝর্ণাধারা মানে কোন ঝর্ণা? ঝর্ণা ধারা তো বুঝি আমরা, কোন ঝর্ণাটা উষ্ণ উষ্ণ তোমার হচ্ছে পানি দেয়, উষ্ণ জলের ঝর্ণা। ঠিক এটা তোমরা অ্যান্সার করো। আমি তোমাদেরকে বলি শীতল পানির ঝর্ণা কোনটা। বাংলাদেশে শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়ি কক্সবাজার। এটা মনে রাখবা। তোমরা হচ্ছে উষ্ণ জলেরটা অ্যান্সার করতে থাকো আর আমি এটা বলি যে শীতল ঝর্ণা হচ্ছে হিমছড়ি কক্সবাজার। হ্যাঁ, আরেকটা নদী আছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাহাড় কোনটা? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড়। এটা মনে রাখবা। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাহাড় হচ্ছে গারো পাহাড়। এবং এখানেই কিন্তু তোমার হচ্ছে গারো যারা হচ্ছে জনগোষ্ঠী আছে বা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, তারা এখানে বসবাস করে। এবং এটা এক্স্যাক্টলি এটার লোকেশনটা কোথায়? এটা হচ্ছে নেত্রকোনা। ঠিক আছে, তারপরে আসো বাংলাদেশের সম্প্রতি তোমরা দেখবা অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম না, ইউরেনিয়াম উৎপাদন নিয়ে একটা নিউজ হয়েছে সম্প্রতি। তোমরা দেখবা যে বাংলাদেশ সরকার ইউরেনিয়াম উৎপাদন করতে চায়, কিন্তু ভারত সরকার সেখানে বাধা দিচ্ছে। এটা নিয়ে একটু সরগরম অবস্থা আছে। তো সেক্ষেত্রে আমরা ইউরেনিয়াম বাংলাদেশের কোন পাহাড়ে আছে সেটা একটু জানতে পারি, তাই না? তাহলে বাংলাদেশের ইউরেনিয়াম সমৃদ্ধ পাহাড় কোনটা? ইউরেনিয়াম সমৃদ্ধ পাহাড় হচ্ছে কুলাউড়া মৌলভীবাজার। এটা একটু মনে রাখবা, কুলাউড়া মৌলভীবাজার। এবং বাংলাদেশের কালা পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় কোনটিকে? কালা পাহাড় বা পাহাড়ের রানী এটাও আসতে পারে। এটা হচ্ছে চিম্বুক পাহাড়। এটা একটু মনে রাখবা, চিম্বুক পাহাড়। ঠিক আছে, ওকে। এবার আমি তোমাদের অ্যান্সারটা দেখি। তোমরা বলছো গারো পাহাড়, হ্যাঁ। হিমছড়ি কক্সবাজার, ওকে। অনেকেই বলছো, হ্যাঁ। সবাইকে একটু মেনশন করে দাও। ওকে, কুলাউড়া, আচ্ছা, ওকে, হ্যাঁ, কুলাউড়া। হিমছড়ি উষ্ণ পানির ঝর্ণা, না ভাইয়া, হিমছড়ি হচ্ছে হিম দিয়ে কিভাবে মনে রাখবা? হিম মানে তো ঠান্ডা,
তাহলে এটা শীতল পানির ঝর্ণা। আর এখানে বলছে উষ্ণ জলের, উষ্ণ জলে তোমরা অ্যান্সার দিছো 3 এর সি। অরিন ইসলাম বলছে সীতাকুণ্ড, সুমন আহমেদ বলছে সীতাকুণ্ড, তারপর হচ্ছে ফারজানা বলছে সীতাকুণ্ড, অরোরা ঐশী বলছে সীতাকুণ্ড, তারপরে প্রান্তি প্রামাণিক বলছে সীতাকুণ্ড, নীল আকাশ বলছে সীতাকুণ্ড। হ্যাঁ, তাহলে অনেকেই তোমরা সীতাকুণ্ড বলছো। এটা হচ্ছে সীতাকুণ্ড, এবং সীতাকুণ্ড হচ্ছে একটা উপজেলা। মনে রাখবে সীতাকুণ্ড হচ্ছে একটা উপজেলা। এটার জেলাটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রাম। জেলা হচ্ছে ভাইয়া চট্টগ্রাম, ঠিক আছে। আর এই যে পাহাড়টা, এটাকে বলা হয় চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়, এই চন্দ্রনাথ পাহাড়টা কোথায়? সীতাকুণ্ড, চট্টগ্রামে। ওকে, তাহলে আমরা দেখলাম শীতল পানি ঝর্ণা হচ্ছে হিমছড়ি কক্সবাজার, আর উষ্ণ জলের ঝর্ণা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। বৃহত্তম পাহাড় গারো, ইউরেনিয়াম পাহাড় কুলেউড়া, মৌলভীবাজার। কালা পাহাড়, পাহাড়ের রানী হচ্ছে চিম্বুক পাহাড়। এরকম আরো অনেক পাহাড় আছে, হ্যাঁ, যেমন আলুটিলা পাহাড়, খাগড়াছড়ি, আরো অনেক জিনিস আছে। কিন্তু আমরা যদি, এটা তো আমরা দেখলাম পাহাড়। পাহাড় আমরা জানি যে 600 থেকে 1000 মিটার যেই উচ্চতা, 1000 মিটার, সেগুলাকে বলা হয় পাহাড়। আর যেগুলা 1000 প্লাস, যেগুলা 1000 মিটার প্লাস, সেগুলাকে বলা হয় পর্বত। সেগুলাকে বলা হয় কি? পর্বত। বাংলাদেশে 3টা পর্বত, 3টা না 2টা পর্বত সম্পর্কে বেশি আসে। কয়টা পর্বত? 2টা পর্বত। 3টাই আসে। যেমন প্রথমত আমি যদি এটা একটু মুছি, তাহলে দেখো যে বাংলাদেশে কোন পর্বতগুলা বেশি আসে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত কোনটা, বা সর্বোচ্চ পর্বত যদি বলি সর্বোচ্চ, এটা সরকারিভাবে হোক মানে যদি সরকারিভাবে বলা থাকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কোনটা, যদি কোশ্চেনে সর্বোচ্চ বলা থাকে তাহলেও হবে বিজয় বা তাজিংডং, আর না থাকলেও হবে বিজয় বা তাজিংডং। বিজয় বা তাজিংডং। আর যদি বলা হয় বেসরকারিভাবে, যদি বলা হয় সর্বোচ্চ কিন্তু বেসরকারিভাবে, সর্বোচ্চ কিন্তু বেসরকারিভাবে, তাহলে হবে সাকা হাফং বা মোদকটং। সাকা হাফং বা মোদকটং। আর দ্বিতীয় সর্বোচ্চ ধরা হয় কেওক্রাডং। এই কেওক্রাডং নিয়ে আসতে পারে, কারণ কেওক্রাডং সম্প্রতি কিন্তু খুলে দেওয়া হয়েছে। আগে কেওক্রাডংটা বন্ধ ছিল, এখন সম্প্রতি কেওক্রাডংটা খুলে দেওয়া হয়েছে, এই জন্য এটা থেকে আসতে পারে। আর মনে রাখবা এই 3টাই হচ্ছে বান্দরবানে। এই 3টা পর্বতই কোথায়? বান্দরবানে। তাই আলাদা করে তোমার আর মুখস্থ করতে হবে না। এই 3টা পর্বতই হচ্ছে বান্দরবানে, তাই আলাদা করে আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে। এছাড়াও আমরা শুধু পর্বতই না, আমরা পর্বতের পাশাপাশি আরো কিছু পর্ব, হ্যাঁ, পর্বতের পাশাপাশি আরো কিছু পর্ব, যেমন হচ্ছে তোমার এই যে যেমন সাজেক। সাজেক কোথায় অবস্থিত? আমরা জানি সাজেক হচ্ছে রাঙামাটি। সাজেক হচ্ছে রাঙামাটি। এই জন্য প্রশ্নটা এইভাবে হয় যে বাংলাদেশের সাদ কোনটি? বাংলাদেশের সাদ হচ্ছে রাঙামাটি। আর আর রাঙামাটির সাদ কোনটি? রাঙামাটির সাদ হচ্ছে সাজেক। আর সাজেক কি? সাজেক হচ্ছে একটা উপত্যকা, যেটাকে ইংলিশে বলা হয় ভ্যালি, ঠিক আছে। সাজেক আছে, তারপর ভেঙ্গি ভ্যালি আছে, তারপর আরো আরো কিছু আছে, হ্যাঁ। তো এগুলো একটু পড়বা। তারপরে কিছু তোমার হচ্ছে যেমন খাল, বিল, চর, এগুলা থেকে কিন্তু আসতে পারে। চর আলেকজান্ডার, তারপর হচ্ছে নিজুম, তারপরে দ্বীপ আছে, হ্যাঁ, দ্বীপগুলো আসতে পারে। যেমন সেন্ট মার্টিন দ্বীপ আছে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে তো সেরাদ্বীপ। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণী দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ, বাট তার আগে যদি অপশনে সেরাদ্বীপ না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে দক্ষিণী দ্বীপ সেন্ট মার্টিন অপশনে থাকলে সেন্ট মার্টিন দ্বীপ। এছাড়াও যেমন কুতুবদিয়া দ্বীপ আছে, তারপরে হচ্ছে আরো আরো অনেক দ্বীপ আছে, হ্যাঁ। সো এগুলো একটু পড়বা। নারিকেল জিঞ্জিরা, যেটাকে বলা হয় সেন্ট মার্টিন। সো এগুলো আমরা পড়তে পড়তে পাওয়া যাব। তারপরে দেখো বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে। এই যে রাবি ক 17-18 সেশনে এই প্রশ্নটা আসছিল। রাবিতে কিন্তু প্রশ্ন একটু, রাবিতে কি হয় জানো, প্রশ্ন কিন্তু একটু রিপিট হয়। রাবির প্রশ্নগুলোই রিপিট হয়। তোমরা জানো যে রাবি কিন্তু একদিনে 3টা করে শিফটে পরীক্ষা নেয়, একদিনে 3টা করে শিফটে পরীক্ষা নেয়। সো এই প্রত্যেকটা শিফটের সাথে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মিলে না। 1-2টা হয়তো মিলতে পারে, বাট না মিলার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। এবং হচ্ছে তাদের এত কোশ্চেন, তো এই জন্য দেখা যায় একটা ইউনিট, একটা শিফট সহজ হয়ে যায়, একটা শিফট কঠিন হয়ে যায়। বাট এটা চিন্তার কোনো কারণ নাই। এটা রেজাল্ট গুলো হয় শিফট ওয়াইজ আলাদা হয়। সেক্ষেত্রে যেটা শিফট একটু কঠিন হবে, সেখানে একটু কঠিন সবারই ওই একই ভাবে দেওয়া হবে, ঠিক আছে, রেজাল্টটা দেওয়া হবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। বাট প্রশ্ন যেহেতু এখানে 24টা করে প্রশ্ন থাকে, এবং হচ্ছে তোমার কয়েকটা শিফট থাকে, এই জন্য প্রশ্ন বেশি আসে। সো সবকিছু জানতে হবে। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? অ্যান্সারটা আমি একটু দেখি। কুতুবদিয়া, আলিশা হাসান, প্রান্তে প্রামাণিক, নীল আকাশ, মেহেদি হাসান রাতুল। হ্যাঁ, কুতুবদিয়া বলছো। তাহলে বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? এটা হচ্ছে কুতুবদিয়া। হ্যাঁ, কুতুবদিয়া। কুতুবদিয়া কোথায়? মনে রাখবে, কুতুবদিয়া হচ্ছে কক্সবাজার। কুতুবদিয়া হচ্ছে কক্সবাজার। তারপরে হাতিয়া কোথায়? হাতিয়া হচ্ছে নোয়াখালী। হাতিয়া হচ্ছে নোয়াখালী। তারপরে ভাষাঞ্চর কোথায়?
ভাসানচর নোয়াখালী, এটা তো চর যদিও, ভাসানচর নোয়াখালী। তারপর নিজুম দ্বীপ, নিজুম দ্বীপ কোথায়? নিজুম দ্বীপ কিন্তু নোয়াখালী, নিজুম দ্বীপ কিন্তু নোয়াখালী। সন্দ্বীপ কোথায়? সন্দ্বীপ হচ্ছে তোমার চট্টগ্রাম, সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রাম। কুতুবদিয়াতে বাতিঘর ছিল এক সময়, যখন তোমার ওই যে তারা দেখে, আকাশে তারা দেখে নাবিকরা নৌকা চালাইতো, ঠিক তেমনি এই বাতিঘর গুলো দেখে যারা আছে, যারা সমুদ্রে বা হচ্ছে যারা নৌকা চালায় রাতে, তারা এটা দেখে দিক নির্ণয় করতে পারতো। তেমনি আমি একটু আগে বললাম সেন্ট মার্টিন, তারপর হচ্ছে মহেশখালী দ্বীপ। বিশেষ করে আরেকটা দ্বীপ সম্পর্কে জানতে হবে, মহেশখালী দ্বীপ, ঠিক আছে? মহেশখালী, মহেশখালী এটা পড়তে হবে, এটা একমাত্র হচ্ছে পাহাড়ি দ্বীপ, একমাত্র পাহাড়ি দ্বীপ, ডিজিটাল দ্বীপও বলা হয়, একমাত্র পাহাড়ি দ্বীপ এটাকে বলা হয় মহেশখালী। তারপর হচ্ছে নারিকেল জিঞ্জিরা বললাম, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিনকে বলা হয় একমাত্র প্রবাল দ্বীপ, এগুলো একটু মনে রাখবা। সেন্ট মার্টিনকে বলা হয় একমাত্র প্রবাল দ্বীপ, প্রবাল শুধু সেন্ট মার্টিনে আছে। মহেশখালীকে বলা হয় পাহাড়ি দ্বীপ, ঠিক আছে? তারপরে কুতুবদিয়া, কুতুবদিয়া বললাম, তারপর হচ্ছে সেরাদিয়া, সেরাদিয়া। তাইলে এই চারটাই কিন্তু কক্সবাজার, মনে রাখবা এই চারটাই হচ্ছে কক্সবাজার। কক্সবাজার বাংলার সবচেয়ে দীর্ঘতম যেই সি বিচ, 120 কিলোমিটার, 120 কিলোমিটার। আর হচ্ছে তোমার আরেকটা আছে না পটুয়াখালীতে, কুয়াকাটা, সেটা কত? কুয়াকাটা কোথায়? কুয়াকাটা, কুয়াকাটা হচ্ছে পটুয়াখালী, কুয়াকাটা হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালী। এটা কত? এটা হচ্ছে প্রায় 18 কিলোমিটার, 18 কিলোমিটার। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এটা হচ্ছে 18 কিলোমিটার। আর কক্সবাজার 120 কিলোমিটার, 155 কিলোমিটার কিন্তু এখন নাই, এখন 120 কিলোমিটার। আর আরেকটা হচ্ছে মেরিন ড্রাইভ, আরেকটা কি বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ মানে কি? যেটা সাগরের পাশে মেরিন ড্রাইভ, যে রাস্তাটা থাকে, এই মেরিন ড্রাইভ হচ্ছে প্রায় 80 কিলোমিটার, 80 কিলোমিটার, ঠিক আছে? মেরিন ড্রাইভ 80 কিলোমিটার। আর এই যে সেন্ট মার্টিন বললাম, সেন্ট মার্টিন হচ্ছে 8 বর্গ কিলোমিটার, সেন্ট মার্টিন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। আর এই যে সেরাদ্বীপ, সেরাদ্বীপ হচ্ছে 3 বর্গ কিলোমিটার, 3 বর্গ কিলোমিটার, ঠিক আছে? আশা করি এইভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা, আমি তোমাদের খুব সম্ভবত আগামীকাল থেকে তোমরা পেজে একটু খেয়াল রাখবা যে আমি কোন 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 দিন ক্লাস নিব, জিকে ক্লাসটা নিব তোমাদের রাজশাহীর জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। আজকে রাজশাহী নিলাম, সামনে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নিব, তারপরে হয়তো গুচ্ছের জন্য নিব। হ্যাঁ, তো তোমরা একটু পেজগুলোতে একটু নোটিস রেখো যে জুবায়ের ভাই কোন কোন দিন ক্লাস নেয়। হ্যাঁ, আমি হয়তো আমার পরিচয় দিই নাই, অনেকে নতুন আসো, আমি সাইফুর রহমান জুবায়ের, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েট, এবং হচ্ছে আজকে কয়েক বছর যাবত জিকে পড়াচ্ছি এডমিশন ক্যান্ডিডেটদের জন্য। আশা করি অনেকে আমাকে চিনো, অনেকে চিনো না। সো এতটুকু বলতে পারি যে আমার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা দেখলাম বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে, এবং বাকি দ্বীপগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। আচ্ছা, এইবার আসো, তারপরে আসো 5 নাম্বার, বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কোনটা? বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের, উপজাতি থেকে একটা প্রশ্ন এবছর ভাবছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় উপজাতি থেকে আসে, কিন্তু ভাই বিশ্বাস করো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এইবার যেটা করছে, এটা মানে কোন টিচার বলো কি মানে কারো প্রেডিকশন অনুযায়ী হয় নাই, ঠিক আছে? বাট তারপরও যা হবে আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে? ওকে, গত বছর দ্বিতীয় শিফটে পড়ছি, এবারও একই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সবাই অ্যান্সার করে ফেলো যে বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কোনটা? মঙ্গলয়েড, সেমিটিড, অস্ট্রোলয়েড, ককেশীয়। এটা আমি আশা করি তোমরা এটা পারবা। বাংলাদেশি উপজাতি, উপজাতি থেকে আমি একটু তোমাদেরকে ইন ডিটেলসে বলি, যেমন উপজাতি থেকে কি প্রশ্ন আসে। বাংলাদেশি উপজাতি মোট কয়টা? মনে রাখবা বাংলাদেশি উপজাতি আছে সরকারিভাবে 50টা, অপশনে যদি 50টা না থাকে তাহলে দিবা 48টা, অপশনে 48 থাকলে 48 দিবা, তবে অপশনে 50 থাকলে অবশ্যই 50 দিবা, ঠিক আছে? তারপরে বাংলাদেশি উপজাতিদের ভাষা আছে 32টা, বাংলাদেশি উপজাতিদের ভাষা আছে 32টা। পার্বত্য চট্টগ্রামে 13 থেকে 14টা বলা হয়, তবে এর মধ্যে 13টা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আছে, ধরা হয় 13টা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার উপজাতি, উপজাতিদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চাকমা, সবচেয়ে বড় হচ্ছে চাকমা, বৃহৎ। চাকমার পরে কি? চাকমার পরে দ্বিতীয় বৃহৎ হচ্ছে মারমা, মারমার পরে কি? ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরার পরে কি? সাঁওতাল, ত্রিপুরার পরে হচ্ছে সাঁওতাল। এটা হচ্ছে মানে বৃহত্তমের দিক থেকে চাকমা, চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল। আর প্রশ্ন আসে বাংলাদেশের একমাত্র মুসলিম কোনটা? মুসলিম উপজাতি কোনটা? মুসলিম হচ্ছে পাঙ্গন, মুসলিম হচ্ছে পাঙ্গন। আরেকটা আছে লাউয়া, সেটাকে প্রশ্নে আসে না, এটাই আসে, পাঙ্গনটাই আসে, ঠিক আছে? আবার কারা হচ্ছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর তোমার হচ্ছে জুনিয়র ছেলেরা সিনিয়র মেয়েদের বিয়ে করে? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তঞ্চঙ্গা,
এটা পরীক্ষায় আসছিল একবার। তো তোমরা যারা এরকম জুনিয়র হয়ে সিনিয়র আপুদের বিয়ে করতে চাও, তোমরা এক একটা তঞ্চঙ্গা, ঠিক আছে, এটা মনে রাখবা। তো এইগুলা পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে পরীক্ষায় প্রশ্ন আসে রংপুরে কারা বসবাস করে। রংপুরে রংপুরে কারা বসবাস করে মনে রাখবা। রংপুরে বসবাস করে হচ্ছে তোমার ওরাও রাজবংশী। ওরাও রাজবংশী, এই দুইটা বিখ্যাত, রংপুরের ওরাও রাজবংশী। তারপরে হচ্ছে তোমার তারপর হচ্ছে রাজশাহীতে কারা বসবাস করে, এই মেনলি রাজশাহীতে সাঁওতালরা বসবাস করে। মেনলি এই এই দুইটা, রংপুর রাজশাহী ওরাও রাজবংশী সাঁওতাল, এরা কিন্তু মিক্স করেই বসবাস করে। এরা অপশনে যদি ধরো সাঁওতাল কোথায় বসবাস করে, অপশনে তুমি রাজশাহী পাইলা না, তাহলে তুমি সেটা তাহলে তুমি হচ্ছে রংপুর দিবা, রংপুর ডিভিশনে কোনো একটা জেলা দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এই রাজশাহী যেহেতু আমরা পরীক্ষা দিব, সাঁওতালরা এখানে বসবাস করে, এটাও মনে রাখবো। তারপর বিশেষ করে রংপুরও আসতে পারে, ওরাও রাজবংশী। তারপরে হচ্ছে তোমার এটাও আসতে পারে যে ময়মনসিংহে কারা বসবাস করে, ময়মনসিংহে বসবাস করে গারো, এটা আসতে পারে, গারো হাজং। তারপর হচ্ছে গারো হাজং হাদি। তারপর হচ্ছে সিলেটে কারা বসবাস করে, এটাও আসতে পারে, সিলেটে বসবাস করে হচ্ছে তোমার মণিপুরি খাসিয়া। তবে এই যে মণিপুরি, এরা কিন্তু সবচেয়ে বেশি বসবাস করে মৌলভীবাজারে। আর এই যে পাঙ্গন বললাম না, এই পাঙ্গনরা কিন্তু মৌলভীবাজারে বসবাস করে। আর অপশনে যেটা আমরা দেখলাম যে বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ কোনটা, সেটা হচ্ছে মঙ্গলয়েড। এটা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, যারা জগন্নাথে পরীক্ষা দিবা, তোমাদের তো আলাদা পরীক্ষা হবে, তাই না? আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে, সেখানে কিন্তু এই জায়গাগুলো থেকেই প্রশ্ন পরীক্ষায় থাকবে। ওকে, হ্যাঁ। রাজশাহীতে আমি বললাম না যে রাজবংশী উরাও, এরা রাজশাহীতে বসবাস করে, রংপুরে বসবাস করে। স্পেশালি ধরা হয় যে রংপুরে উরাও রাজবংশীরা বসবাস করে, রাজশাহীতে সাঁওতালরা বসবাস করে, মানে এটা বড় অংশটা। বাট এরা কিন্তু এখানেও বসবাস করে, এরাও এখানে বসবাস করে, মিলিয়ে। আর এই যে তোমার চাকমা, মারমা, তঞ্চঙ্গা, বম, খিয়াং, তারপর হচ্ছে আরো যেগুলা আছে, হ্যাঁ, মণিপুরি, এগুলা কোথায় বসবাস করে? এগুলা কিন্তু হচ্ছে তোমার চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, ঠিক আছে। তাহলে এগুলো একটু পড়বা, সমস্যা নাই। আমি এই ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলাদা একটা ক্লাসই নিব, যাতে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, তারপরে আসো, আরেকটা বলতে পারি, রাখাইনরা কোথায় বসবাস করে? রাখাইনরা মেনলি 3টা জেলায় বসবাস করে। রাখাইনরা বসবাস করে তোমার বিশেষ করে পটুয়াখালী, এই যে যেখানে বললাম কুয়াকাটা, এই কুয়াকাটা কিন্তু রাখাইনরাই করছে। ওদের পানি সংকটের জন্য, তারা পানি সংরক্ষণের জন্য তারা বেশি বেশি করে কুয়া কাটতো, এই জন্যই সেই জায়গাটার নাম হয়ে গেছে কুয়াকাটা, ঠিক আছে। তারপর হচ্ছে কক্সবাজার, তারপর আরেকটা হচ্ছে বরগুনা। এই 3 জায়গাতেই তারা বসবাস করে। আবার বিশেষ করে একটা করে চলে আসে, যেমন তোমার হচ্ছে চাকমারা কোথায় বেশি বসবাস করে, রাঙামাটিতে। তারপর আসতে পারে তোমার হচ্ছে কুকিরা কোথায় বসবাস করে, সব জায়গায় বসবাস করে, কিন্তু স্পেশালি আসলে বান্দরবান, হ্যাঁ, এরকম ভাবে কুকি চিন যেটা আছে, কেএনএফ, তারপর হচ্ছে এরকম ভাবে কিন্তু আসতে পারে। সো এগুলো একটু দেখে রাখবা। ওকে, তারপর আসো পরের প্রশ্নটা, যে পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? এই প্রশ্নটা আসছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে। দেখো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। 3-4 বছর আগে। তো সবাই এটা অ্যান্সার করে ফেলো। ওকে ভাইয়া, সিইউআরই তো রিসেন্ট জিকে বেশি আসতে পারে কি? দেখো, গত বছর 4টা 5টা আসছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে সাম্প্রতিক থেকে আসে 4টা 5টা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যদি দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে তোমার হচ্ছে বি ইউনিটে সাম্প্রতিক কম আসে, হ্যাঁ। ডি ইউনিট যেটা হচ্ছে তোমার সামাজিক বিজ্ঞান ইউনিট, সেখানে সাম্প্রতিক 20টা না প্রশ্ন, 20টার মধ্যে দেখবা যে 7 থেকে 8টাই সাম্প্রতিক চলে আসে। তো সেক্ষেত্রে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা সাম্প্রতিক বেশি করে পড়বা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য মিনিমাম 5-6টা প্রশ্ন এবার থাকবে। আর যারা বিউপিতে পরীক্ষা দিবা, F-SSS এ, তোমরা তো ভাই, তোমাদের তো বাদই, তোমরা তো সাম্প্রতিকের উপরেই থাকবা, ঠিক আছে। সো এগুলো একটু পড়বা। ওকে, পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? পাল যুগের যে পুঁথিচিত্র, এটা হচ্ছে তোমার তালপাতার উপর আঁকা। তালপাতার 12টা পুঁথি এখানে পাওয়া গেছে, তালপাতার উপর আঁকা, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। হ্যাঁ, যারা আনসার দিছো তালপাতা। ওকে, থ্যাংক ইউ। যারা মেনশন দিছো, যারা শেয়ার করছো,
তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, তোমরা যাতে চান্স পাও, আমি আরো বেশি বেশি করে দোয়া করি, ঠিক আছে? তবে তোমরা আমাকে, আচ্ছা আমি যদি তোমাদের জন্য রাজশাহী, স্পেশালি রাজশাহীর জন্য, শুধু স্পেশালি মনে করো আমি যদি তোমাদের জন্য এটা করতে চাই যে রাজশাহীর জন্য তোমাদের হচ্ছে 10টা ক্লাস নিব, চট্টগ্রামের জন্য 10টা ক্লাস নিব, বা বিউপির জন্য কিছু ক্লাস নিব, গুচ্ছের জন্য 10টা ক্লাস নিব, বিউপির জন্য তো ক্লাস হচ্ছেই, তোমরা কি ক্লাস করবা বলো আমাকে? তোমরা যদি প্রতিদিন এভাবে ক্লাস করো, এবং আমি এমন টপিক গুলাই ধরবো, ধরো একদিনে আমি 3টা টপিক পড়াইলাম, তাহলে 10 দিনে 30টা টপিক পড়াইলাম, তাই না? তাইলে অথবা মনে করো আমি 10টা ক্লাস নিব যেগুলা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, কুমিল্লা, শাহজালাল, জগন্নাথ, সবার জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি এমন 10টা ক্লাসে 30টা টপিক ক্লাস নেই, তাহলে তোমরা ক্লাস করবা কিনা বলো? এবং আমি কিন্তু তোমাদের জন্য সাম্প্রতিক আলাদা করে 2 থেকে 3টা ক্লাস দিব, ঠিক আছে? ম্যারাথন ক্লাস তো অলরেডি আমি নিছি ঢাবির আগে, তারপরে নিব। এই ম্যারাথন ক্লাস করতে অনেকের বিরক্ত লাগে যে অনেকে করে না পুরোটা, এই জন্য আমি কি করব, ধরো আমি হচ্ছে 10টা ক্লাস নিব, এই 10টা ক্লাসে আমি 30টা টপিক পড়াই দিব, তাইলে কেমন হয় বলো? তোমরা যদি প্রতিদিন থাকো, আমি তো বললাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের যারা পরীক্ষা দিবা, যেখানেই পরীক্ষা দাও ভাই, তোমার সবচেয়ে বড় অপশন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো, আসন কয়টা ভাই? 200টা 250টা, তাও আবার অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। কিন্তু তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, এখানে তোমার আসনই আছে 1200টার মতো শুধু মানবিকের জন্য, তারপরে সায়েন্সের জন্য আছে 700-এর মতো, কমার্সের জন্য আছে 150, এরকম আসন আছে, আমি যদি ভুল না করি এরকম হইতে পারে আসন আছে। তাহলে হিউজ একটা জায়গা। আবার চট্টগ্রামে পরীক্ষা দাও, সেখানে আবার বি ইউনিট, ডি ইউনিটে কিন্তু ডি ইউনিটে 350 আসন আছে, শুধুমাত্র 350 আসন মানবিকের জন্য, আবার বি ইউনিটে 2000 সবার জন্যই। তাইলে একটু বুঝে শুনে, এখন তোমাদের সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এটা আমার কাছে মনে হয়। ওকে, তোমরা করবা, সবাই বলছো। ওকে, চান্স পাইছি ভাইয়া, দোয়া করিয়েন। কে ঋষি কুমার, থ্যাংক ইউ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ওকে, তাইলে বাকি যারা আছে তোমাদের জন্য ভাইয়া সাস্টের জন্য নিলে করব। হ্যাঁ, সাস্টের জন্য আমি ক্লাস নিব, কোনো সমস্যা নাই। সাস্টের জন্য সাস্টের প্রশ্ন আহামরি খুব কঠিন হয় না। তোমরা দেখছো সাস্টের প্রশ্নে কিন্তু তোমার ইয়ে থাকে, ওই যে তোমার মৌলিক থাকে, যেমন অর্থনীতির উপর থাকে, তারপর তোমার হচ্ছে ইতিহাসের উপর থাকে, তারপর হচ্ছে তোমার মানে মৌলিক বিষয়াবলী যেগুলো আছে ভূগোলের উপর থাকে। বাট মেইন এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, কুমিল্লাও কিন্তু এরকম প্রশ্ন থাকবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা আমি তোমাদের পাশে আছি, কোনো সমস্যা নাই। এবার আসো, বাংলার কোন সুলতানের শাসনকালে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? আচ্ছা, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো ভাইয়া এই শেষ সময়ে তো সব বই পড়তে পারি না, এখন মানে আগে যে বই পড়ছি এটা পুরোটা পড়া সম্ভব না, সেক্ষেত্রে তোমরা এই যে আমাদের যে হচ্ছে খন্দকারের যে ফাইনাল একটা বই আছে, ফাইনাল সাজেশন একটা বই আছে, সেই বইটা তোমরা নিতে পারো। খন্দকার জিকের যে বইটা আছে, ঠিক আছে, পাওয়ার প্লে একটা ফাইনাল বই আছে, পাওয়ার প্লে, এটা তোমরা দিতে পারো। এটা মাত্র 200 পেজের একটা বই, শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে বইটা করা হয়েছে, ঠিক আছে, মাত্র 200 টাকা খুব সম্ভবত। ওকে, তাহলে তোমরা অ্যান্সার দিছো কি? রায়ানা রিজি বলছে আলাউদ্দিন হোসেন শাহ, ফজিলা তুনিসা বলছে আলাউদ্দিন হোসেন শাহ, সামনে আগান। ওকে ভাইয়া, সাস্ট একমাত্র টার্গেট, কোনো সমস্যা নাই, আমি তোমাদের 10টা ক্লাস নিব, এনাফ। ওকে ওকে ওকে, তাইলে বাংলার কোন সুলতানের শাসনকালে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়? এটা মনে রাখবা, এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। কেন? কারণ এই আলাউদ্দিন হোসেন শাহের সময় বাংলা সাহিত্য বলো, বিজ্ঞান বলো, সব দিক দিয়ে বাংলা অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় বাংলা সাহিত্যের স্বর্ণযুগ। বা কোন শাসকের সময়কে স্বর্ণযুগ বলা হয়? মনে রাখবা, স্বর্ণ সমান সমান আলাউদ্দিন, এটা মনে রাখবা, স্বর্ণ সমান সমান আলাউদ্দিন। আর এই যে শামসুদ্দিন ইলিয়াস, এটা তো আরো বেশি জানতে হবে, তিনি হচ্ছে বাংলার, তাকে বলা হয় বাংলার জনক বা বাঙালির জনক বলা হয়, বাঙালির জনক, কারণ তিনিই প্রথম কি করছে, সবগুলা জনপদকে এক করছে, বাংলার সবগুলা জনপদকে এক করে এগুলার নাম দিছে বাঙ্গালা, এগুলার নাম দিছে বাঙ্গালা, এই জন্য তার উপাধি হইছে শাহ ই বাঙ্গালা, মানে বাঙ্গালার শাসক, শাহ ই বাঙ্গালা। এই জন্য এটা প্রায় প্রশ্ন আসে যে শাহী বাঙ্গালা কার উপাধি? শামসুদ্দিন ইলিয়াস শাহ। অথবা বলা হয় বাঙ্গালা সবগুলা জনপদকে একত্র করছে কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই জন্য এটা পড়বা, ঠিক আছে, এবং তাকে বাঙালির জনক বলা হয়, ঠিক আছে, বা বাংলার জনক বলা হয়। তারপর নাসিরউদ্দিন মাহমুদ শাহ তো গুরুত্বপূর্ণ না, গিয়াসউদ্দিন আজম শাহ, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছে পারস্যের কবি হাফিজের সাথে পত্র আলাপ করতেন। তারপর আরেকজন আছে ফখরুদ্দিন মুবারক শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, যিনি হচ্ছে এটা চালু করছেন, ফখরুদ্দিন মুবারক শাহ। তাদের তাদের হচ্ছে তাদের হচ্ছে রাজধানী ছিল, মনে রাখবা, সোনারগাঁও, তাদের রাজধানী ছিল সোনারগাঁও, বাংলা শাসনকর্তা ছিল তারা, তারা তাদের রাজধানী ছিল সোনারগাঁও, ঠিক আছে, এটা একটু পড়বা, এই যুগটা একটু পড়বা। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আসো 8 নাম্বার।
আকবর নামা গ্রন্থের রচয়িতা কে? আকবর, আকবর নামা গ্রন্থের রচয়িতা কে? বাংলার কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? স্বর্ণযুগ বলা হয় ভাইয়া গুপ্ত যুগকে, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। আর লৌহ যুগ বলা হয় মৌর্য, মৌর্য যুগকে লৌহ যুগ বলা হয়। ঠিক আছে, আমি এগুলো পড়াবো। দেখো আকবর নামা গ্রন্থের রচয়িতা কে? আকবর নামা, মনে রাখবা এই যে আকবর, আকবর কিন্তু হচ্ছে তিনি কি কি করছে প্রথমে আমরা একটু জানি যে আকবর কে ছিল। ওই যে মুঘল সাম্রাজ্য, প্রথমে ছিল বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, আকবরের পরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে আওরঙ্গজেব, তারপর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মুঘল সম্রাট। এই যে সাতজনের নাম বললাম, এই সাতজনের মধ্যে প্রথমে আসে কে? প্রথমে আসে হচ্ছে বাবর। এই বাবর কি করছে? বাবর হচ্ছে তোমার এই মুঘল সম্রাট, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। তিনি কিন্তু প্রথম পানিপথের যুদ্ধটা করছিল 1526 সালে, এবং প্রথম যুদ্ধে প্রথম কামান ব্যবহার করছিল বাবর। বাবরের পরে কে আসে? এবং তিনি প্রথম কিন্তু আত্মজীবনী লেখছে, এটা মনে রাখবা, তিনি প্রথম আত্মজীবনী লেখছে। তার সম্পর্কে এই দুইটা মনে রাখলেই হবে। এবং এই যে বাবর, বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ একটা ভাষায় বলা হয় বাঘ, আরেকটা ভাষায় বলা হয় সিংহ। যেটাই হোক আমরা বুঝলাম যে নামটা অনেক বড় সড়ো মাপের। তারপরে আসে হুমায়ুন। এই হুমায়ুন, হুমায়ুন হচ্ছে তার নামের অর্থ হচ্ছে ভাগ্যবান। তিনি এতই ভাগ্যবান ছিল যে তিনি হচ্ছে সিঁড়ি থেকে পরে মারা গেছেন। আচ্ছা, এই হুমায়ুনকে নিয়ে যে প্রশ্নটা আসে যে বাংলাকে জান্নাতাবাদ নাম দিছে কে? বাংলাকে জান্নাতাবাদ নাম দিছে এই হুমায়ুন, এই জন্য এটা বেশি আসে। বাংলাকে জান্নাতাবাদ নাম দিছে হুমায়ুন। এবং তিনি কি করছেন? তিনি প্রথম বাংলায় আসছিলেন। প্রথম বাংলায় কি আসছে? বাংলা বলতে হচ্ছে তখন তো আমাদের পশ্চিমবাংলা পূর্ব বাংলা একসাথে ছিল। হ্যাঁ, তখন হচ্ছে পশ্চিমবাংলায় যে গৌর যে জনপদটা, সেখানে বাংলাদেশের একটা জনপদ ছিল চাঁপাইনবাবগঞ্জ। সেই জনপদে এসে তার খুব ভালো লাগছে, বাংলার সৌন্দর্য দেখে তিনি বিমোহিত হয়ে গেছেন। বাংলার আম খাইছেন, তার খুব মনে সুখ লাগছে। সুখ লাগে, এতই সুখ লাগছে তিনি বাংলাকে নাম দিয়ে দিয়েছেন জান্নাতাবাদ। এই জন্য পরীক্ষায় আসে হুমায়ুন। ঠিক আছে, তিনি কিন্তু আবার শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন। পরাজিত হইয়া এই বাংলা থেকে যাওয়ার সময়, দিল্লিতে যাওয়ার সময়, তিনি তো দিল্লি শাসক ছিলেন, দিল্লিতে যাওয়ার সময় শেরশাহ তাকে আক্রমণ করে এবং তিনি আর ক্ষমতায় আসতে পারেন নাই। তারপরে আসে আকবর। এই আকবর হচ্ছে তারপরে আকবর, তিনি প্রথম, তিনি হচ্ছে এই যে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ কে চালু করছে? এই পহেলা বৈশাখ কিন্তু আকবর চালু করছে, পহেলা বৈশাখ আকবর চালু করছে। তারপরে এই যে তোমার হচ্ছে বাংলা পঞ্জিকা, বাংলা পঞ্জিকা তিনি আবিষ্কার করছে। তারপর জিজিয়া কর, মানে অমুসলিম, অমুসলিম যেই অমুসলিম যারা ছিল তাদের তাদের হচ্ছে তোমার হচ্ছে প্রটোকল দেওয়ার জন্য একটা সেনাবাহিনী কর, জিজিয়া কর। তারপর হচ্ছে মানে তিনি একটা ধর্ম করছে এবং তিনি বাংলাকে 15টা সুবাতে ভাগ করছেন, বাংলাকে 15টা সুবাকে ভাগ করছেন এই আকবর। এই জন্য এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যে আকবর নামা, তাইলে এই আকবর নামা তিনি দেখো তিনি বাংলা নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু বাংলায় সবচেয়ে বেশি যেটা, বাংলায় সবচেয়ে বেশি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করছেন কে? সেটা কিন্তু জাহাঙ্গীর। জাহাঙ্গীর কেন? কারণ এই জাহাঙ্গীরের সময় ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়েছে, ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়েছে। কি হয়েছে? বাংলার প্রথম রাজধানী হয়েছে। এবং এই কে রাজধানীটা করছে? রাজধানীটা করছে হচ্ছে ইসলাম শাহ বা ইসলাম খান, বাংলার সুবেদার ইসলাম খান। ইসলাম খান সে ছিল জাহাঙ্গীরের সময় বাংলার সুবেদার। এই জন্য এই জাহাঙ্গীরের নামই ঢাকার প্রথম নাম রাখছিল জাহাঙ্গীরনগর। আমরা জানি ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা জানলাম যে আকবরনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে, হ্যাঁ তোমরা आंसर দিছো কি আকবর। আচ্ছা, হ্যাঁ পহেলা বৈশাখ আকবর। ওকে, হ্যাঁ সিঁড়ি থেকে পরে ইন্নালিল্লাহ, হ্যাঁ নওগাঁ থেকে চলে আসেন। আচ্ছা হুমায়ুন, হ্যাঁ হুমো, ওকে, হ্যাঁ আকবরনামা, হ্যাঁ রাইট রাইট, আবুল ফজল, রাইট। তাহলে এটা কি হবে? এটা হবে আবুল ফজল। আকবরনামা, এই আবুল ফজল কিন্তু আকবরের একজন মন্ত্রী ছিলেন। ঠিক আছে, এটা আবুল ফজল। ওকে, তাহলে এটা আমাদের শেষ। তারপরে আরো যারা আছে জাহাঙ্গীরের পরে শাহজাহান, আওরঙ্গজেব, দ্বিতীয় বাহাদুর শাহ, এগুলো আমরা পরবর্তীতে পড়বো, সমস্যা নাই। তারপরে আসো, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে? পলাশির যুদ্ধ, এটা একটু বলে ফেলো। পলাশির যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে? অ্যান্সার করে ফেলো। ওকে, তাহলে অ্যান্সারটা দাও। দেখো, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে? আমরা জানি 1757 সালের 23 জুন। 1727 সালের 23 জুন
কোন নদীর তীরে সেটা তোমরা বলো। এবং যুদ্ধটা কাদের মধ্যে হয় আলটিমেটলি? যুদ্ধটা হয় সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তখন তার বয়স ছিল মাত্র 23 বছর। আর দেখো আমার বয়সও প্রায় 23 বছর, আমি এখন কি করতেছি, তাই না? যাই হোক, তিনি 23 বছর বয়সে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। তো বয়সটা একটু ছোট ছিল তার, এই জন্য হয়তো মানে অনেক কিছু করতে পারেন নাই। তবে তারপরে তিনি চেষ্টা করছিলেন বাংলা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলা স্বাধীনতার সূর্যকে অস্তমিত মানে হচ্ছে অস্ত ধরে রাখার জন্য। কিন্তু তারপরে যেটা হয়েছে, তিনি একটা কথা বলছিলেন, আমার এটা খুব ভালো লাগে, যে এই যুদ্ধে তিনি যে একটা কথা বলছেন যে আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতবো এমন কোনো ইয়ে নাই। এই কথাটা তিনি বলছিলেন যে আমরা আসলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জিতবো এটা না, আমরা হচ্ছে তখনই জিতবো যখন হচ্ছে আমার দেশের সৈন্য মীর জাফর, তারপরে হচ্ছে আরো যারা আছে মীর জাফরের সাথে জগৎ শেঠ, তারপরে হচ্ছে রায়দুল্লভ আরো যারা আছে, তাদের বিশ্বাস, তাদের এই দেশের প্রতি বিশ্বাসী আমাদেরকে জিতাবে। কিন্তু দেখো আলটিমেটলি কি হলো, কাছের মানুষরাই তাকে হচ্ছে ধোকাটা দিল। তো সবসময় কাছের মানুষরাই বাস দেয়, এটা তোমরা এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে সবসময় কাছের মানুষরাই বাস দেয়। তো এই যে পলাশী যুদ্ধ 1757 সালে 23 জুন, এটা হয় ভাগীরথী নদীর তীরে। কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে। পলাশীর আম্র কারণে এই যুদ্ধটা হয়েছে। তারপরে তো সিরাজউদ্দৌলাকে পতন হয়। হ্যাঁ, পতন হওয়ার পরে তারপরে কি হয় এটা তো তোমরা পড়ছোই, এটা নতুন কোনো ইতিহাস না, এগুলো আমরা জানি। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তারপরে আসো, আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? আলীগড়, এটা মানে বাঙালি মুসলিমদের একটা একটা সংগ্রাম যুদ্ধ, এই জন্য এটা আমাদের একটু জানতে হবে। এটা সবাই একটু অ্যান্সার করে ফেলো। হুম, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। উজায়ের রাজিন, আল্লাহ, মানে মানুষ কতটা পশু হইতে পারে, কতটা পশু হইতে পারে। আমি জাস্ট 1 মিনিট টাইম দাও, আমি একটু বলে আসতেছি। এই কমেন্ট গুলো একটু চেক করো। এই যে একটা ছেলে আছে উজায়ের রাজিন, এটা হচ্ছে খন্দকার জি, লিজেন কেয়ার। জাস্ট এখনই আরে ব্যান করো। মানে একটা এইখানে দেখো, কোনো গান হচ্ছে না, কোনো বাজনা হচ্ছে না, কিছুই হচ্ছে না, আমরা জাস্ট পড়াশোনা করতেছি, কোনো রাজনৈতিক কিছু না, একদম কিচ্ছু না। তারপরও মানুষ কতটা পশু হইলে এইসব জায়গাগুলো করতে পারে, মানে মানুষের মেন্টালিটি কোন জায়গায় গেছে, জাস্ট মানে অচিন্তনীয়। মানে এখানে আসলে এগুলা করে তার লাভটা কি? জাস্ট চিন্তা করো, মানুষের আসলে চিন্তা ভাবনা রুচি আসলে কোন জায়গায় গেছে। যাই হোক, আমরা এগুলা থেকে দূরে থাকবো। এখন আমাদের খুব খুব মানে কি বলবো, একটা সংকটাপন্ন একটা সময়, এবং এই সময়টাকে হ্যাঁ আউট করে দেওয়া হয়েছে। ওকে ওকে, তো এই যে একটা সময়, এই সময়টা আমাদের ভাই 1 মিনিটে এখন মানে বসে থাকার সময় নাই। এই সময় এইসব দেখার সময় আছে বলো? মানে তোমরা তো নিজেদের মানে লাইফের কেরিয়ারের বলো, লাইফের বলো, বা তোমার সবকিছুর জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এটা। তো দেখো আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কথা বলতেছি না যাতে তোমাদের একটা সময়ও মিস না হয়, আমি জাস্ট পড়াগুলো তোমাদের রিভাইজ করে দিচ্ছি। সেই জায়গায় এসে এইসব এই এরা এগুলা করে, মানে কি বলবো আসলে। যাই হোক, আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? দেখো আলীগড় আন্দোলন, এটা হচ্ছে আলীগড় একটা বিশ্ববিদ্যালয় আছে, এবং আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় একজন ব্যক্তি, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, এবং তিনি হচ্ছে পরবর্তীতে মুসলমানদের ইংরেজি শিক্ষার জন্য, মুসলমানরা তখন কুসংস্কারে আবদ্ধ ছিল, তারা বলতো যে ইংরেজি শিক্ষা একটা বিধর্মীদের ভাষা, এটা বেদাত, এটা শিক্ষা অনেক কিছু বলতো। তো এই জন্য তারা কিন্তু এই ব্রিটিশ আমলে তারা চাকরি পাইতো না। হ্যাঁ, আর এই জন্য তারা ইংরেজি শিখতে চাইতো না। তো সেটা নিয়ে হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান এটার বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং এটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলেন, এটাকে বলা হয় আলীগড় আন্দোলন। ঠিক আছে, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান করছে। ঠিক আছে, ওকে। তারপরে যে হাজী শরীদুল্লাহ আছে, হাজী শরীদুল্লাহ করছে ফরাইজি আন্দোলন। হাজী শরীদুল্লাহ করছে ফরাইজি আন্দোলন, কারণ তিনি আইসা বলছিল ফরজ থেকে ফরাইজি, মানে ফরজ মানে হচ্ছে অত্যাবশ্যকীয় পালনীয়, তিনি এই ফরজ নিয়ে কথা বলছেন। এবং তার ছেলে দুদু মিয়া ওরফে মোহসেন, তার একটা উক্তি আছে যেটাকে পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনে নিয়ে গেছে, যে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে, ওস্তাদ ইসা দরকার নাই। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা সামনে কথা বলবো। ওকে, আচ্ছা। তারপরে আসো 11 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এই যে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? সবাই একটু অ্যান্সার করে ফেলি আমরা।
এই প্রশ্নগুলাই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে 2020-21 সালে এই প্রশ্নগুলো আসছে। এবং শুধু রাজশাহী না, তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও, কুমিল্লা, চট্টগ্রাম বা যেখানেই পরীক্ষা দাও, সেখানে আসার সম্ভাবনা আছে এই প্রশ্নগুলা। কারণ প্রশ্ন তো আসলে ভাই অনেক হয়ে গেছে, এখন রিপিট কোশ্চেন না হওয়ার কোনো উপায় নাই। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা যেভাবেই করুক, 2-3টা প্রশ্ন হইলেও কিন্তু রিপিট ছিল, ঠিক? আর যেমন কিছু কিছু জিনিস আমি ক্লাসেই সবসময় বলতাম যে প্রধানমন্ত্রী তো 10 বছর, তারপর জুলাই নিয়ে কিছু কথা বলছি, হ্যাঁ, আরো অনেক কিছু। সো এগুলো ভাই আসবেই। তোমার এখন কাজ হচ্ছে একটু সাম্প্রতিকটা ভালো করে পড়ো আর আগের পড়াগুলো রিভাইজ দাও। এখন আর মানে নতুন করে ওই 1080 মানে 1800 পেজের বই পড়ার দরকার নাই। চাইলে তোমরা যেমন আমাদের পাওয়ার প্লে একটা ফাইনাল সাজেশন বই আছে, শুধুমাত্র 220 পেজের মনে হয়, তো ওইটা পড়তে পারো। এটা একদম শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে। আর পাশাপাশি বেশি বেশি করে সাম্প্রতিক পড়ো, তাইলেই হবে। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? দেখো, সতীদাহ প্রথা যদি এটা করে যে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে, যদি প্রশ্নটা এইভাবে হইতো যে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে, তাহলে একটা উত্তর হইতো। আর কার উদ্যোগে, এইটা আরেকটা উত্তর। দুইটার উত্তর কিন্তু আলাদা। এই জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা বুঝি না। তাহলে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন উদ্যোগটা নেন হচ্ছে তোমার উদ্যোগটা নেন হচ্ছে রাজা রামমোহন রায়। উদ্যোগটা নেন কে? রাজা রামমোহন রায়। আর হচ্ছে তোমার এই যদি বলি আমি করেন কে, তাহলে কি হবে? উত্তর কি আছে? হ্যাঁ, এই যে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে এই যে করেন। আর উদ্যোগ হচ্ছে রাজা রামমোহন রায়। মানে যেহেতু তখনকার সময় শাসক ছিল লর্ড বেন্টিং, এই জন্য তিনি এটা আইন করেন বা রদ করেন, কিন্তু উদ্যোগ নিছিল হচ্ছে রাজা রামমোহন রায়। দুইটা আলাদা। ওকে, হ্যাঁ 11 রে, হ্যাঁ রাজা রামমোহন রায় যারা আনসার দিছ। ওকে ওকে, তারপরে আসো, তারপরে প্রশ্নটা দেখি। বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা বলো, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইয়া আর ইউর জন্য রিসেন্ট জিকে পড়ান? হ্যাঁ পড়াবো, রাজশাহীর পরীক্ষার আগে আগে আমি পড়াবো, সমস্যা নাই। সুমন, আচ্ছা আমরা এখন 12 নম্বরে আসি। ওকে, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয়। আচ্ছা আমি একটু বঙ্গভঙ্গ নিয়ে কথা বলি। বঙ্গভঙ্গ যদি বলা হয় বঙ্গভঙ্গ হয় কবে, যদি বলা হয় বঙ্গভঙ্গ হয় কবে, তাহলে মনে রাখবা বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। আর যদি বলে বঙ্গভঙ্গ রদ হয় কবে, তাহলে হবে 1911 সালে। এর মধ্যে দিয়ে অনেক কিছু হয়েছে। যখন বঙ্গভঙ্গ হয় আমরা জানি যে এইটা ছিল বাংলা, ধরো এটা ছিল বাংলা, এই বাংলাকে ভাগ করলে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে ইস্ট বেঙ্গল, মানে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা। পশ্চিম বাংলার রাজধানী ছিল কলকাতা, পশ্চিম বাংলার রাজধানী ছিল কলকাতা, আর পূর্ব বাংলার রাজধানী ছিল ঢাকা। এই পূর্ব বাংলায় কে কে ছিল? পূর্ববঙ্গ ও আসাম, মনে রাখবা পূর্ববঙ্গ ও আসাম, মানে বর্তমান বাংলাদেশ আর আসাম ছিল পূর্ব বাংলায়, আর পশ্চিম বাংলায় ছিল পুরো পশ্চিমবঙ্গ, ঠিক আছে? তো এই দুইটাকে যখন ভাগ করে প্রশাসনিক শাসন করার সুবিধার্থে কে করছে? তোমরা অ্যান্সারটা দাও দেখি। 12 এর ক সুমি আক্তার বলছে 12 ক, তামান্না তাবাসসুম বলছে লর্ড কার্জন, জয়শ্রী সরকার নিজাম বলছে 12 ক, অরিন ইসলাম বলছে 1905, হ্যাঁ 1905, 1911, হ্যাঁ 12 এতিমনি, 12 ফারজানা খাতুন, 12 আচ্ছা হ্যাঁ লর্ড কার্জন। তাহলে এটা হচ্ছে লর্ড কার্জন করেন, মানে এই যে বাংলাকে দুই ভাগে ভাগ করছে লর্ড কার্জন। আর যখন দুই ভাগ হয়েছে পশ্চিম বাংলা পূর্ব বাংলা, তখন এই যে আমাদের পূর্ব বাংলা এইটার শাসক ছিল স্যার ব্যামফিল্ড ফুলার, এটা মনে রাখবা। এই পূর্ব বাংলার শাসক ছিল ব্যামফিল্ড ফুলার, এটা একটু গুরুত্বপূর্ণ, ব্যামফিল্ড ফুলার, ঠিক আছে? আর এই যে বঙ্গভঙ্গ হয় বঙ্গভঙ্গ রদ করেন, এইবার এই বঙ্গভঙ্গ রদ নিয়ে প্রশ্ন হইতে পারে। আমরা জানলাম বঙ্গভঙ্গ করছে কে, বঙ্গভঙ্গ করছে লর্ড কার্জন। এবার যদি প্রশ্ন হয় বঙ্গভঙ্গ রদ করেন কে, বঙ্গভঙ্গ রদ করেন কে, যদি প্রশ্ন হয় বঙ্গভঙ্গ রদ করেন কে, আর যদি প্রশ্ন হয় বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে, রদ ঘোষণা করেন কে, ঘোষণা করেন কে, দুইটার উত্তর কি হবে বলো তো, দেখি তোমরা পারো কিনা। বঙ্গভঙ্গ রদ করেন কে, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে। আর মজার বিষয় হচ্ছে তোমরা উত্তর করো আমি বলি, এই 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয় তারপরই কিন্তু কলকাতার যারা হিন্দু আছে, হিন্দু সমাজ বা যারা পশ্চিমবঙ্গের আছে, তারা কিন্তু এটার বিরুদ্ধে লেগে যায়, এবং এটার বিরুদ্ধে লেগে তারা কিন্তু স্বদেশ আন্দোলন করে। কি আন্দোলন করে? স্বদেশ আন্দোলন করে এবং বয়কট আন্দোলন করে। বয়কট আন্দোলন কি? বয়কট হচ্ছে তোমার ওই যে বিলিতি পণ্য বর্জন, মানে তারা
যারা ব্রিটিশ তাদের পণ্য এখন থেকে আর কিনবে না, তারা কুটির শিল্প, এটার কারণে ভারতের কুটির শিল্প একটু আগায় যায়, ঠিক আছে। তো এইটা তারা হচ্ছে বিলিতি পণ্য বয়কট করে এবং স্বদেশী আন্দোলন করে, এবং এইটার প্রতিবাদে গিয়ে কিন্তু হচ্ছে তোমার এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই গানটা গাইছে, দ্বিজেন্দ্রলাল রায় হচ্ছে তোমার ওই গানটা গাইছে, ওই যে তোমার হচ্ছে কি বলে, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটাই তো না, হ্যাঁ ধনধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, ওইটা গাইছিল। তো এই যে গানগুলা এগুলা কিন্তু এইভাবেই আসছিল, তারপর এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে পরবর্তীতে। এই জন্যই 1911 সালে যে রাজা পঞ্চম জর্জ ব্রিটেনের, তার হচ্ছে অভিষেক ছিল দিল্লিতে, এবং পরবর্তীতে সেখানে তিনি এটা ঘোষণা করেন। তাহলে উত্তরটা কি হবে, বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ, আর বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ। এইভাবে কিন্তু ইন ডিটেলস একটু জানতে হবে, তাইলে তুমি আর ভুল করবা না, ঠিক আছে। ওকে, হ্যাঁ এইভাবে জানলে আমরা আর ভুল করবো না। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আগে কিন্তু পুরো ভারতের রাজধানী ছিল কলকাতায়, পরবর্তীতে 1912 সালের দিকে কি করলো, 12 সালের দিকে কিন্তু কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গেছে। ওকে ওকে, তাহলে আমরা অনেক কিছু জেনে গেলাম। এইবার আসলে 13 নম্বর প্রশ্নটা দেখি, পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন? এই ধরনের প্রশ্ন আগে আসছিল, এখন কতটুকু হবে আমি জানি না, বাট তারপরে দেখে রাখতে পারো। পাকিস্তান শব্দটা কে তৈরি করেন? সবাই উত্তর দিয়ে ফেলো। একজন বলছে স্বদেশী আন্দোলন 1923, না ভাইয়া, ওইটা হচ্ছে তুমি বেঙ্গল প্যাক্টের কথা বলছো, 1923 সেটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট, বাংলা চুক্তি 1923 সালে, ঠিক আছে, এটা স্বদেশী আন্দোলন না। হুম, 13 ঘ বলছে পুরুবি। তানবীর, এটা কি রাবির উদ্দেশ্যে পড়াচ্ছে? রাবির, মেনলি রাবির জন্য দেখাচ্ছি, বাট রাবির কোশ্চেন গুলো সলভ করতেছি, বাট এই কোশ্চেন গুলো চট্টগ্রাম, শাহজালাল, জগন্নাথ সবার জন্য দরকার, গুচ্ছের জন্য দরকার, ঠিক আছে। ওকে, 13 ডি বলছো তোমরা। হ্যাঁ, পাকিস্তান শব্দটা সর্বপ্রথম তৈরি করছে চৌধুরী রহমত আলী। সো এটার আমরা না দেখি, এটা সম্পর্কে আর কিছু জানা লাগবে না। পাকিস্তানের প্রথম গভর্নর কে, এটা পরীক্ষা আসতে পারে। পাকিস্তানের প্রথম গভর্নর কে? মোহাম্মদ আলী জিন্নাহ, এটা আসতে পারে। তারপরে দেখো, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে? এইটা আমরা সেই বাচ্চা কাল থেকে পড়তেছি, তারপরে দেখি তোমরা পারো কিনা। এটা আমরা সেই হ্যাঁ বেঙ্গল প্যাক্ট। ওকে, তাহলে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করে কত সালে? এটা খুবই খুবই একটা প্রশ্ন, এটা আমরা সবাই জানি। 14 নাম্বার, সাব্বির ইসলাম বলছে 14 এর ক। ওকে, আফিয়া মোতাহারা বলছে 14 এর এ। ওকে, অনেকে অ্যান্সার করছে পূর্বী আক্তার 1999। ওকে, 1999 সালের 17 নভেম্বর, 1999 সালের 17 নভেম্বর। আর এটা কে করছে? এটা করছে কিন্তু ইউনেস্কো, এটা মাথায় রাখতে হবে। এটা করছে ইউনেস্কো, যেটা হচ্ছে শিক্ষা, কালচার এবং হচ্ছে সায়েন্স নিয়ে কাজ করে, ইউনেস্কো। এটা করছে 1999 সালের 17 নভেম্বর, ঠিক আছে। ওকে, এবার আসো তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এই যে তুমি রাজশাহীতে পরীক্ষা দিবা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন হবে না, এটা তো হবে না, এই জন্য আসতে পারে। যেমন এই বছর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আমি তোমাদের পড়াইছিলাম ঢাকা 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, তাই না? তাহলে দেখো ঢাকার মধ্যেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এটা তো কমন সেন্স। আগে প্রশ্ন হইতো ঢাকা কয় নম্বর সেক্টরে ছিল, আর এখন প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কয় নম্বর সেক্টরে ছিল। এই বছর হয়তো রাজশাহী প্রশ্ন করতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা তো মানে করতেও পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কয় নাম্বার সেক্টরে ছিল, তাই না? এরকম প্রশ্ন হইতে পারে, এটা আমি একটু পরে দেখাবো। ওকে, তাহলে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন কবে? অ্যান্সার করে ফেলো সবাই। এই যে আমি একটু বলি যে অধ্যাপক যে শামসুজ্জোহা, এই শামসুজ্জোহা কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে প্রথম শহীদ, এই জন্য এটা পরীক্ষা আসতে পারে। বুদ্ধিজীবীদের মধ্যে প্রথম শহীদ, বুদ্ধিজীবীদের মধ্যে প্রথম শহীদ, এই জন্য এটা পরীক্ষা আসতে পারে। এবং তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। কোন বিভাগের? রসায়ন বিভাগের অধ্যাপক। এবং তিনি কিন্তু প্রক্টরও ছিল। এবং তিনি বলছিল, এবং তিনি কোন সময় মারা গেছে? তিনি কিন্তু 1969 সালে মারা গেছিল, 1969 সালে, আর ডেটটা এখানে আছে। হ্যাঁ, তিনি কিন্তু হচ্ছে তোমার, হ্যাঁ তিনি কিন্তু আচ্ছা এখানে তো ডেট একটাই আছে, তোমরা বুঝে গেছো,
1969 সালে মারা গেছে, গণঅভ্যুত্থানে মারা গেছিল। এবং তিনি এই কথা বলছিল, যদি কেউ আমার ছেলেদের মানে তার শিক্ষার্থীদের উপর গুলি করতে চায়, তাহলে সেই প্রথম গুলিটা যেন আমার বুকে লাগে। তো এরকম টিচার ছিল তিনি, এবং আসলে তিনি মারা গেছিল। যাই হোক, আল্লাহ তাকে শহীদ করুক, আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো দেখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা, তিনি কিন্তু হচ্ছে, তোমরা কত অ্যান্সার দিছো? 18/2/69। রসায়ন বিভাগের অধ্যাপক 15 রাইট। এটা হচ্ছে 18 ফেব্রুয়ারি 1969, মানে হচ্ছে গণঅভ্যুত্থানে 1969 সালে গণঅভ্যুত্থানে মারা গেছে, এবং সেটা হচ্ছে 18 ফেব্রুয়ারি। ঠিক আছে, এবং তাকে নিয়ে কিন্তু হচ্ছে ভাস্কর্য আছে, তাকে নিয়ে কিন্তু ভাস্কর্য আছে, এগুলো একটু ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, ওকে। তারপরে আসো 16 নাম্বার, 1971 সালে গৃহীত তেলিয়াপাড়ার দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয়, সেটির প্রণেতা কে ছিল? 1971 সালে গৃহীত তেলিয়াপাড়ার দলিল রণকৌশল। আমি আর এখন বেশি বিশ্লেষণ করব না, শুধু অ্যান্সার গুলো দিব। ঠিক আছে, তাহলে দেখো 1971 সালে গৃহীত যে তেলিয়াপাড়া রণকৌশল, যেটা তৎকালীন সিলেট আর বর্তমান হবিগঞ্জ। তৎকালীন ছিল এই জায়গাটা সিলেট, কারণ তখন এটা বিভাগ হয় নাই, শুধু একটা জেলায় ছিল। আর বর্তমান হচ্ছে হবিগঞ্জ, এই জায়গাটা বর্তমান হচ্ছে হবিগঞ্জ, এবং এটাকে বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল। রণকৌশল মানে কি? যুদ্ধ কৌশল। এটা হচ্ছে 1971 সালের কত তারিখ? 1971 সালের 4 এপ্রিল, আমি যদি ভুল না করি, হ্যাঁ 4 এপ্রিল, 1971 সালে 4 এপ্রিল এই রণকৌশলটা হয়েছিল। ঠিক আছে, এবং সেখানেই কিন্তু এমএজি উসমানী, বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, বাংলাদেশের মুক্তিবাহিনী বা সেনাবাহিনীর প্রধান ছিল যে এমএজি উসমানী, তিনি গঠন করেন মুক্তিবাহিনী, এবং এই মুক্তিবাহিনী এটার প্রণেতা ছিল। তাহলে তোমরা যারা ক বলছো, হ্যাঁ 16 ক আসিয়া আক্তার, শাপলা শেখ, ইতিমনি, হ্যাঁ ফাতেমা এ, রাইট, তানবীর এ। তাহলে এইটা হবে যে তেলিয়াপাড়ার রণকৌশলটা, এটা কোথায়? তৎকালীন সিলেট, বর্তমান হবিগঞ্জ, আর 1971 সালে 4 এপ্রিল। আর এটাই হচ্ছে মুক্তিবাহিনী করছে। আর মুক্তিবাহিনী গঠন করছে কে? মুক্তিবাহিনী প্রথমে ছিল মুক্তিফৌজ। দেখো এই প্রথমে কিন্তু এটার নাম ছিল মুক্তিফৌজ, প্রথমে এই 4 এপ্রিলে এটার নাম ছিল মুক্তিফৌজ, পরবর্তীতে 11 তারিখ এটার নাম চেঞ্জ করে রাখা হয় মুক্তিবাহিনী। যাই হোক, বাট অপশন এটা কিন্তু মুক্তিবাহিনী করছে। ওকে, আচ্ছা। তারপরে আসো 17 নাম্বার, দেখো মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল? এই যে এইবার প্রশ্ন আমরা পেয়ে গেছি, রাজশাহীতে পরীক্ষা দিবা, রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল এটা জানবা না? দেখো এই প্রশ্নটা কি কিন্তু অ্যানালাইসিস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরের অধীনে ছিল। ঠিক আছে, তাইলে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল। আবার তুমি যদি চট্টগ্রাম যাও, সেখানে আসতে পারে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল। সাস্টে গেলে মানে শাহজালালে গেলে সেখানে আসতে পারে যে মুক্তিযুদ্ধের সময় সিলেট কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, এরকম আসতে পারে। ঠিক আছে, তাহলে মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? তোমরা কি অ্যান্সার দিছো? সেক্টর 7, রাইট। দেখো এটা আমি খুব সহজে এইভাবে বুঝিয়ে দেই। এটা এই যে যারা বলছো সেক্টর 7, তোমরা এটা একটু দেখো, এই যে দেখো এটা, এই যে এটা হচ্ছে মনে করো বাংলাদেশ। যাই হোক, এটা ধরে নিলাম আমরা আপাতকালীন, এটা হচ্ছে একটা বাংলাদেশ, এবং এটাকে আমরা বলতে পারি ফেনী নদী পর্যন্ত 1 নাম্বার, অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই পাঁচটা জেলা হচ্ছে 1 নাম্বারে পড়ছে, ফেনী নদী পর্যন্ত। ঠিক আছে, তারপরে আসো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, এগুলো পড়ছে 2 নাম্বারে। তারপর তোমার 3 নাম্বারে পড়ছে হচ্ছে তোমার এই ঢাকার কিছু অংশ, তারপর হচ্ছে তোমার ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, কুমিল্লার কিছু অংশ, তারপর ওইখান দিয়ে টাঙ্গাইলের কিছু অংশ 3 নাম্বারে পড়ছে। তারপর 4 নাম্বারে হচ্ছে সিলেটের পূর্বাংশ, এবং 5 নাম্বারে হচ্ছে সিলেটের পশ্চিমাংশ, মানে এইখান দিয়ে হচ্ছে এটা গেছে। তারপরে দেখো এই পাশে চলে আসি আমরা 6 নাম্বারে রংপুর, তারপরে 7 নাম্বারে রাজশাহী, 8 নাম্বারে খুলনা, তারপরে 9 নাম্বারে বরিশাল, আর এই যে 10 নাম্বার, এটা পরীক্ষা আসে 10 নাম্বার, দেখো ম্যাপের একদম বাইরে, মানে বে অফ বেঙ্গলে বা নৌ সেক্টর, এটা হচ্ছে একদম নৌ সেক্টর, এবং এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। ঠিক আছে, আর 11 নাম্বার হচ্ছে এই যে এটা, 11 নাম্বার হচ্ছে এইটা, মানে ময়মনসিংহ। তাইলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে রাজশাহী কয় নাম্বারে? 7 নাম্বারে পড়ছে, রাজশাহী পড়ছে 7 নাম্বারে। হ্যাঁ, এটাই মানচিত্র। ভাইয়া কয়টা পর্যন্ত পড়াবেন? এই তো আর অল্প কিছুক্ষণ, আর 10-15 মিনিট। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা।
ওকে ওকে, এইবার আসো, এটা তো আমরা জানলাম, এটা 7 নম্বর সেক্টর। তারপরে 18 নম্বর দেখো, মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার। এইবার এইবার হচ্ছে মুক্তিযুদ্ধের নারীদের নিয়ে একটু জানা যাক। মুক্তিযুদ্ধের নারী কমান্ডারের নাম কি? বীর প্রতীক দুইজন, বীর প্রতীক, এটা তোমরা হয়তো জানো, বীর প্রতীক, সেতারা বেগম, ডক্টর, তিনি ছিলেন ডক্টর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফজিলাতুন্নেসা বেগম হল, সেই হলের নাম চেঞ্জ করে কিন্তু এখন ডক্টর সেতারা বেগম হল রাখার একটা প্রয়াস চলতেছে, হয়তো খুব শীঘ্রই এটা দিয়ে দিবে। ঠিক আছে, তো ডক্টর সেতারা বেগম, এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এটা বীর প্রতীক। তারপরে আছে হচ্ছে তোমার তারামন বিবি আছে, তারামন বিবি। আরেকজন আছে হচ্ছে কাকন বিবি, তাকে কিন্তু বলছিল বীরাঙ্গনা, মুক্তিবেদী যাকে বলা হয় কাকন বিবি, তাকে কিন্তু একটা খেতাব দেওয়ার কথা, কিন্তু সেটা গ্যাজেটেড হয় নাই। আর এরা দুইজন ছিল বীর প্রতীক, মহিলা বীর প্রতীক। আর যদি বলা হয় নারী কমান্ডার, নারী কমান্ডার তাহলে কি হবে? আশালতা বৈদ্য, এই তো তোমরা অ্যান্সার দিছো, কেউ সিতারা বেগম দিছো, পূর্বী আক্তার বলছে আশালতা, পূর্বী, আচ্ছা রায়ানা রিজি বলছে আশালতা, ওকে ওকে, সিতারা বেগম, তার মানে হ্যাঁ, এরা ছিল বীর প্রতীক, নট কমান্ডার। কমান্ডার ছিল তোমার এই যে আশালতা বৈদ্য। তিনি ছিল কিসের কমান্ডার জানো? এই যে হেমায়েত বাহিনী ছিল না, হেমায়েত বাহিনী যেটা ফরিদপুর ছিল, হেমায়েত বাহিনী যেটা ফরিদপুর ছিল, সেখানে প্রায় 350 মহিলার একটা দল ছিল, সেই দলের লিডার ছিল তিনি, এবং তিনি প্রায় 20টা বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করছে। এই জন্য তাকে বলা হয় আশালতা বৈদ্য কমান্ডার ছিল হেমায়েত বাহিনী, যেটা ফরিদপুরে হয়েছিল। আরেকটা বাহিনী আছে জিয়া বাহিনী। জিয়া বাহিনী কোথায়? জিয়া বাহিনী ছিল সুন্দরবনে, জিয়া বাহিনী ছিল সুন্দরবনে। আর কাদেরিয়া বাহিনী, কাদেরিয়া বাহিনী, কাদেরিয়া বাহিনী ছিল কোথায়? টাঙ্গাইলে, কাদেরিয়া বাহিনী ছিল টাঙ্গাইলে। জিয়া বাহিনী সুন্দরবন, কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলে। ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধ ছিল, যার যে পুরো ওই একটা এলাকা থেকে 81টা না কয়টা ট্রাক ভর্তি অস্ত্র আইনা শেখ মুজিবের কাছে জমা দিয়েছিল মুক্তিযুদ্ধের পরে। ঠিক আছে, পরে আশালতা বৈদ্য, তিনি হেমায়েত বাহিনীর, যেটা ফরিদপুরে, সেখানে এটার কমান্ডার ছিলেন মহিলাদের। ওকে, তারপরে আসো, তার মানে এটা আমরা জানলাম। তারপরে দেখো, আমরা 20টাই আজকে সলভ করি, আজকে আর বেশি সলভ না করি। দেখো 1971 সালে জর্জ হ্যারিসনকে বাংলাদেশ কনসার্টে যোগ দেওয়ার আমন্ত্রণ করেন কে? এটা হয় তোমার 1971 সালে আগস্ট মাসে, 1971 সালের 1 আগস্ট, সেটা হচ্ছে তোমার নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার। কোথায়? 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের কোন জায়গাটায়? মেডিসন স্কোয়ার, মেডিসন স্কোয়ার। এবং সেখানেই এই জর্জ হ্যারিসন, যিনি প্রধান ভোকালিস্ট ছিল, এবং তার কণ্ঠে গানটা ছিল বাংলাদেশ বাংলাদেশ গান, এবং তাকে হচ্ছে এখান থেকে একজন ব্যক্তি ডেকে নিয়ে যায়, এবং তিনি ভারতের, এবং তিনি ছিলেন সেতারা বাদক। এটাও পরীক্ষায় আসতো, এখন আর আসবে না। ঠিক আছে, এখন আর আসবে না, যেহেতু ভারত আধিপত্যবাদ বিরোধী একটা সময় এখন চলতেছে, এখন ভারতের কিছু না আসাই সম্ভাবনা বেশি। এবং এখানে একজন ব্যক্তি ছিল, আরো কয়েকজন ব্যক্তি ছিল, মেনলি সবগুলো আমাদের লাগবে না, তো এটা একটু দেখতে পারো, তাইলেই হবে। ওকে, হ্যাঁ, পণ্ডিত রবিশঙ্কর, রাইট, এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। এই যে তিনি ছিলেন সেতারা বাদক, তিনি ছিলেন একজন বিখ্যাত সেতারা বাদক। ওকে, তাহলে 19 নাম্বার। আমরা কি আর একটা প্রশ্ন সলভ করবো নাকি আরো করবো, বলো তো? তোমরা বলো যে আমরা কি এটাই শেষ প্রশ্ন সলভ করবো নাকি আরেকটা করব? এই যে বাংলাদেশের জাতীয় সংবিধান কবে গৃহীত হয়? এটা আগে আসছিল, এখন আর আশা করি আসবে না। এটা দেখো 23-24 সেশনে আসছিল, কারণ এই দিবসটা কিন্তু বাতিল করা হয়েছে। গৃহীত হয়েছে 4 নভেম্বর, এই দিবসটা কিন্তু বাতিল করা হয়েছে। 8টা দিবস বাতিল করা হয়েছে, শেখ মুজিবুরের জন্মদিবস, মৃত্যু দিবস, ফজিলাতুন্নেসা, তারপর হচ্ছে শেখ রাসেল দিবস, তারপরে পাশাপাশি এই সংবিধান দিবস, এগুলো বাতিল করা হয়েছে। এবার আসলে হয়তো এই যে তোমার গণভোট নিয়ে আসতে পারে, তত্ত্বাবধায়ক সরকার চালু বাতিল নিয়ে আসতে পারে, হ্যাঁ, এগুলা নিয়ে আসতে পারে। সো এবার এই সংবিধান এখানে নিয়ে আর আসবে না। আচ্ছা, এইটার কাফারা হিসেবে আমরা আরেকটা প্রশ্ন সলভ করে ফেলি। প্যারোল কি? এটা এটা হয়তো আসবে না। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগদান করে? এই দেখো, বাংলাদেশে নতুন কিন্তু প্রধান বিচারপতি হয়েছে, এটা কে কে জানে দেখি আমি। বাংলাদেশের যে নতুন প্রধান বিচারপতি হয়েছে, এটা কে কে জানে আমি দেখবো এখন। এটা কিন্তু সম্প্রতি হয়েছে, এবং এই প্রশ্নটা আসবে, লিখে রাখো, কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসবে। এটা আমি দেখি কে কে পারে। ওকে, আরো নেন ভাই, আমি ক্লাস করি না, কিন্তু আজকে করতে বড্ড ইচ্ছে করছে। আচ্ছা, থ্যাংক ইউ। রাষ্ট্রপতি বিএনপি থেকে আসবে, আচ্ছা, 20-এর সি। ওকে, কেউ জানো না?
নতুন যে বিচারপতি কে? একজন বলছে এই যে রাসেল আমি। ও আচ্ছা, ওকে। দেখো, প্রধান বিচারপতি এটা সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান যে বিচারপতি তাকে নিয়োগ দেয় কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি। কেন এটা আসে জানো? কারণ বাংলাদেশের যে রাষ্ট্রপতি তার মাত্র দুইটাই ক্ষমতা আছে। এই দুইটা ক্ষমতা কি জানো? একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, রাষ্ট্র মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রধান বিচারপতি নিয়োগ, এটা একটা। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। এখন প্রধানমন্ত্রী তো ভাই মনে করো যদি বিএনপি থেকে পরবর্তী সরকার ক্ষমতায় আসে তাহলে তারেক জিয়া হবে প্রধানমন্ত্রী ধরো, আর যদি জামাত থেকে আসে শফিকুর, আর যদি এনসিপি থেকে আসে, যদি এনসিপি মানে হচ্ছে এরা জোট হয়ে গেছে তাহলে কি হবে? নাহিদ ইসলাম। তাহলে এইটা আসলে নিয়োগ দেওয়ার কিছু নাই, বাট একটা কাজই রাষ্ট্রপতি করতে পারে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, সেটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। এই প্রধান বিচারপতি নিয়োগে তিনি কারো পরামর্শ নেন না। এইটা হচ্ছে একটাই মাত্র কাজ। হ্যাঁ, বাংলাদেশের এই জাস্ট 2 দিন আগে দিছে জুবায়ের রহমান চৌধুরী। কেমনে মনে রাখবা? আমার নাম কি? জুবায়ের। তো এইভাবে মনে রাখবা, জুবায়ের জেনে দেখবা, ওইখানে দাগ দিয়ে দিবা। ঠিক আছে? তাহলে দেখো, প্রধান বিচারপতি নামের সাথে আমার 1 নাম্বার কমন পেয়ে গেলা। ঠিক আছে? আমার নামের মধ্যে 1 নাম্বার কমন পেয়ে গেলা। ঠিক আছে? ওকে। যাই হোক, তাহলে তোমরা বলতেছো পড়াইতে, বাট আমি আজকে আর না পড়াই। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের হচ্ছে অ্যাটলিস্ট 10টা ক্লাস নিব, একটা সিরিজ ক্লাস নিব। যেই 10টা সিরিজ ক্লাসে হচ্ছে আমরা 30টা টপিক পড়াবো। আমি আবারও বলতেছি, তুমি যদি রাজশাহীতে পরীক্ষা দাও, চট্টগ্রামে পরীক্ষা দাও, বিউপিতে পরীক্ষা দাও, গুচ্ছতে পরীক্ষা দাও, এবং শাহজালাল, তারপর হচ্ছে তোমার জগন্নাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেখানে পরীক্ষা দাও, বা ন্যাশনালেও যদি পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমার কাজে দিবে। এই 10টা ক্লাস তোমরা একটু পেজে লক্ষ্য রাখবা যে জুবাইর ভাই কবে কবে ক্লাস দিচ্ছে এবং কবে কবে আমরা হচ্ছে কখন ক্লাসটা দিচ্ছে। তাহলে সেই অনুযায়ী তোমরা সবাই চলে আসবা। আজকে যেভাবে ছিলা এইভাবে হলে আমি তোমাদের জন্য একদম সব পড়াই দিব। আবারও বলতেছি, আমাদের বিউপির একটা কোর্স চলতেছে মাত্র 700 টাকায়, রেকর্ড এবং লাইভ ক্লাস প্লাস এক্সাম বেস। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি চলতেছে। এছাড়াও তোমরা চাইলে অন্যান্য কোর্সে ভর্তি হইতে আমাদের পেজে নক দিতে পারো। এছাড়াও তোমরা যারা শেষ সময়ে পড়াশোনা করতে চাও, একদম ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লে ফাইনাল সাজেশন বইটা তোমরা চাইলে নিতে পারো। ঠিক আছে? পেজে নক দিলেই হবে, তারা জানাই দিবে। ঠিক আছে? কিভাবে কি নিতে পারো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা বলছো অনেক ভালো ছিল ক্লাসটা, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পড়াশোনা করো, নিজেকে টাইম দাও, প্রার্থনা করো খোদার নিকট। আল্লাহ হাফেজ।